তোমার চোখে নেতাজি? নেতাজি আমার কাছে কি, এই প্রশ্নটা খুব সামান্য প্রশ্ন, কারণ নেতাজির মতন ব্যক্তিত্ব পৃথিবীতে খুব কম জন্মেছে। ভারতবর্ষ এরকম লিডার কখনো দেখেনি যে মানুষটা নিজের জীবনটা ইমপারফেক্ট করে গিয়েছেন দেশকে পারফেক্ট করতে। আমি তোকে জোর গলায় বলছি যে ইন্ডিয়ান গভর্নমেন্ট, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স ঘোষণা করে দিয়েছে গুমনামি বাবাই নেতাজি। মুখার্জি কমিশন তারা যখন তদন্তে নেমেছিল, বা তিনি যখন তদন্তে নেমেছিলেন, উনি কতগুলো দাঁত পেয়েছিলেন দেশলাইয়ের বাক্সের মধ্যে। ওই দাঁতের কতগুলো ডিএনএ রিপোর্টের জন্য উনি ল্যাবে পাঠিয়েছিলেন। তার রিপ্লাইয়ে বলা হয়েছিল আরটিআই এর, যদি ওই দাঁতের ডিএনএ রিপোর্ট বাইরে আসে তাহলে দেশের ইন্টিগ্রিটি এবং সোভেরেনিটিতে প্রবলেম হয়ে যাবে। উনি দেশে এসেছিলেন কোন সময়টা? দেশে অবশ্যই উনি ফিরেছিলেন, এবং সেটা ইন্ডিয়ান গভর্নমেন্টের কনসার্নই ফিরেছিলেন। গভর্নমেন্ট সবকিছু, ইন্ডিয়া চায় না কিছু ঘুরতে কেউটে বেরোক, কারণ সুভাষচন্দ্রের ফাইলসগুলো এতটাই ডেঞ্জারাস। আমি তোকে এই সত্যটা বলে রাখছি, নরেন্দ্র মোদী এই জিনিসটা বুঝতে পেরেছিলেন বলেই কিন্তু কর্তব্য মার্গে সুভাষচন্দ্রের মূর্তি বসেছে। এক প্রকার সুভাষচন্দ্রের প্রতি প্রণাম জানিয়ে ক্ষমা চেয়ে নেওয়া, আমাদের ক্ষমা করে দিয়ে আমরা পারলাম। তোমার ইতিহাস যদি বাইরে আনতে যাই তাহলে দেশ বদনাম হয়ে যাবে পৃথিবীর কাছে, দেশের থেকে বড় কিছু হয়। তিনি যদি মনে করতেন তিনি যতদিন বেঁচে ছিলেন তিনি আরামসে প্রধানমন্ত্রীও হতে পারতেন, তার কাছে খুব একটা শক্ত ব্যাপার ছিল না। যে মানুষটা কংগ্রেসের সভাপতিত্ব ছাড়তে পারে নির্দ্বিধায়, যে মানুষটা নিজের দেশের স্বাধীনতার জন্য দেশ দেশান্তরে গিয়ে দেশকে স্বাধীন করার জন্য লড়াই করতে পারে, আজাদ হিন্দ ফৌজ তৈরি করতে পারে, সেই মানুষটার কাছে কি ভাই দেশের গদি? যখন হিটলারের দেওয়া সাবমেরিন থেকে জাপানের সাবমেরিনে সুভাষচন্দ্র যাচ্ছেন আবেদ হাসানকে নিয়ে, ভয়ঙ্কর উত্তাল সমুদ্র ঝড় উঠেছে। যিনি ক্যাপ্টেন ছিলেন সাবমেরিনের, তিনি বলেছিলেন যে আমাদের ফেরত যাওয়া ছাড়া আর কোনো রাস্তা নেই। তাতে সুভাষচন্দ্র বলেছিলেন যে 90টা দিন পাড়ি দিয়ে আমি আসিনি ফেরত যাওয়ার জন্য। একটা ছোট ডিঙি নিয়ে বেরিয়ে গিয়েছিলেন আবেদ হাসানকে নিয়ে এক সাবমেরিন থেকে আরেক সাবমেরিনে। ক্যাপ্টেন বলেছিল এই লোকটা পাগল। এইটা ছিল তোর বাঙালির আইকন সুভাষচন্দ্র বোস, এই ছিলেন নেতাজি। নমস্কার। আজকে না স্তম্ভিত হয়ে যাবার দিন। আজকের পডকাস্টটা দেখার পর আপনি বাকরুদ্ধ হয়ে যাবেন, এটা আমি কথা দিলাম। তার কারণ আমি যখন শ্যুট করছিলাম আমিও তাই হয়ে গেছি। কথা বলার মতো মানসিক অবস্থা থাকবে না, কারণ আপনি ভাবতে থাকবেন। দেশনায়ক, পূজনীয়, আরও কি মানে ভাষায় প্রকাশ করা যাবে না, তিনি এত বড় মানুষ, তাকে নিয়ে কথা বলার ক্ষমতা, ধৃষ্টতা, এগুলো আমাদের আছে কিনা আমরা জানি না, কিন্তু এই সামান্যতম এই দেশের নাগরিক হয়ে, এই পৃথিবীর নাগরিক হয়ে কিছু কথা না বলতে পারলেই নয়। সেই আলোচনাগুলো আজকে করব। আমি ধন্যবাদ জানাই সুরভারতী সঙ্গীত কলা কেন্দ্রকে, যারা আজকের এই শ্যুটটি অ্যারেঞ্জ করেছে। সুরভারতী সঙ্গীত কলা কেন্দ্র ভারতবর্ষের মধ্যে ওয়ান অফ দ্য লার্জেস্ট কালচারাল এক্সামিনিং অর্গানাইজেশন। যারা আপনারা আঁকা, গান, নাচ কিংবা আবৃত্তি শেখান, তারা সুরভারতীতে যুক্ত হতে পারেন তাদের পরীক্ষা ব্যবস্থার জন্য। সুরভারতীর ওয়েবসাইট লিঙ্ক বা যাবতীয় কিছু তথ্য আমি ডিসক্রিপশানে দিয়ে দিলাম। আজকে যে আলোচনা হবে সেটা নিয়ে কথা বলে লাভ নেই, চলুন আলোচনাটায় যাওয়া যাক। কুণালদা, একটা গভীর আলোচনা হবে তোমার সাথে, কারণ আমার অনেক কিছু জানার আছে তোমার থেকে। ফার্স্টে বলো কেমন আছো, তারপরে যাচ্ছি। প্রথমত সত্যি খুব ভালো লাগছে, তোর সাথে যোগাযোগ অনেক দিনের আমার, কিন্তু দেখা হয় না খুব একটা। হ্যাঁ, তোর পডকাস্টে তোর সঙ্গে এসে এত কথা বলতে পারবো, এটা আমার জন্য বিশাল সৌভাগ্য। টপিকে আসা যাক, সেটা হচ্ছে যে তোমার চোখে নেতাজি। তোর এখানে আস্তে আস্তে আমি ভাবছিলাম, বাইকটা বেশ জোরেই চালাচ্ছিলাম, একটা কথা মাথায় ঘুরছিল যে এই পৃথিবীতে যারা খুব সত্যের পথে হাঁটে, তাদের জীবনটা বড্ড কষ্টের। তাদের জীবনে না, তারা কখনো বিচার পাবে বলে কোনো কাজ করে না। এই যে সিংহহৃদয় নির্ভীক একটা মানুষ, ভারতবর্ষ কেন পৃথিবীর বুকে বিরল। নেতাজি আমার কাছে কি, এই প্রশ্নটা খুব সামান্য প্রশ্ন, কারণ নেতাজির মতন ব্যক্তিত্ব পৃথিবীতে খুব কম জন্মেছে। ভারতবর্ষ এরকম লিডার কখনো দেখেনি
যে মানুষটা নিজের সর্বক্ষেত্রে এমন কিছু পারফেকশন রেখে গিয়েছেন যেটা নিজের জীবনের ক্ষেত্রে রাখতে পারেননি বা রাখেননি, বেটার টু সে। নিজের জীবনটা ইমপারফেক্ট করে গিয়েছেন শুধু অন্যের জন্য, দেশকে পারফেক্ট করবেন বলে। এবং যে মানুষটা তার ছোট্টবেলা থেকে শেষ পর্যন্ত যতটুকু তাকে জানা যায়, দেশ ব্যতীত তিনি কিছুই ভাবেননি কখনো। আর এরকম একটা ব্যক্তিত্ব সম্পর্কে আমার কমেন্ট করাটাও মনে হয়, আমার ধৃষ্টতা মনে হবে। আমি মনে করি ভগবানের আসন বলতে বা ঠাকুরের আসন বলতে আমরা বুঝি, ওই মানুষটাকে বসানোর যোগ্যতা একমাত্র ওই মানুষটারই রয়েছে। গুমনামি বাবা কি অ্যাকচুয়ালি নেতাজি ছিলেন? আমি যদি তোকে প্রথমে বলি যে ইন্ডিয়ান গভর্নমেন্ট এটা ঘোষণা করে দিয়েছে গুমনামি বাবাই নেতাজি, কি বলবি তুই? ইন্ডিয়ান গভর্নমেন্ট ঘোষণা করে দিয়েছে গুমনামি বাবাই নেতাজি। এর পরের প্রশ্ন তোর যে আমি কোথাও তো পড়িনি, কোনো টেলিভিশনে তো আসেনি, খবরের কাগজে তো বেরোয়নি, তাই তো? এটা হচ্ছে ভারতবর্ষের সবচেয়ে বড় রিয়েলিটি, যেটা মানুষ জেনেও জানে না। আমি তোকে জোর গলায় বলছি যে ইন্ডিয়ান গভর্নমেন্ট, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স ঘোষণা করে দিয়েছে গুমনামি বাবাই নেতাজি। এবার তুই বলবি কিভাবে? তোর পডকাস্টে এটা দিয়ে শুরু হোক যে নেতাজিকে নিয়ে বাস্তব ছবিটা কি আর মানুষের মনে নেতাজি কি। দেখ, আমাদের মনে নেতাজি বলতে আমি খুব একটা গুরুত্ব দিই না, এই কারণে বেসিক্যালি মানুষের কাছে নেতাজি হচ্ছে শ্যামবাজারের 5 মাথায় দাঁড়িয়ে থাকা ঘোড়ার পিঠে উঠা একটা মানুষ। তাই নেতাজিকে নিয়ে কে কি ভাবলেন, কি অ্যাসেসমেন্ট তাদের, আমার কিছু যায় আসে না। আমরা তথ্য নিয়ে কাজ করি, তথ্যই আমাদের সবচেয়ে বড় সম্ভব। তুই এটা খুব ভালো করে জানিস যে মুখার্জি কমিশন তারা যখন তদন্তে নেমেছিল, বা তিনি যখন তদন্তে নেমেছিলেন, তিনি গুমনামি বাবা চ্যাপ্টারটা অনেক পরে এসেছিলেন। ওনাকে যখন রিকোয়েস্ট করা হয়, বিশেষ করে উত্তরপ্রদেশের যেসব জায়গায় উনি ছিলেন, মানে ভগবানজি ছিলেন, সেখান থেকে ওনার কাছে একটা রিকোয়েস্ট আসে, বিশেষ করে ওনার পিএর কাছে, যে একবার অন্তত স্যার যদি আমাদের এখানে আসেন, এখানে অনেক তথ্য রয়েছে, এগুলো যদি দেখেন। তো জাস্টিস মুখার্জি ফাইনালি ডিসাইড করেন যে তিনি ফৈজাবাদ যাবেন, এবং তিনি সেখানে গিয়ে জিনিসপত্রগুলো দেখেছিলেন। এবং এগুলো দেখার পরে উনিও ভেবেছিলেন যে এগুলো সত্যি, ওনার মনে প্রশ্ন জেগেছিল, এত ডকুমেন্টস পড়ে রয়েছে, মানে হয়তো তুই এপিসোডে যদি পরে আমাকে জিজ্ঞাসা করিস, আমি তোকে বলতে পারি যে এমন হাজার হাজার ডকুমেন্টস পড়ে রয়েছে মহাফিজখানায়, যেগুলো পচে যাচ্ছে, জামা কাপড়, বই, চিঠি উই পোকায় খাচ্ছে, কেউ দেখার নেই, কেউ আওয়াজ তোলার নেই। ভারতবর্ষের বুকে এরকম একজন দেশের স্বাধীনতার কাণ্ডারি সমস্ত তথ্য সময়ের সাথে সাথে মিলিয়ে যাচ্ছে। তো সেই জাস্টিস মুখার্জি ওখানে যাওয়ার পর উনি কতগুলো দাঁত পেয়েছিলেন দেশলাইয়ের বাক্সের মধ্যে। এই দাঁতগুলো, এটা যারা নেতাজি নিয়ে রিসার্চ করছেন তারা জানেন, বা যে নেতাজি নিয়ে যারা পড়াশোনা করছেন তারা এটা জানেন খবরটা। বাট তোর দর্শকদেরও জানা উচিত এটা, যে কোথায় ইন্ডিয়ান গভর্নমেন্ট ঘোষণা করে দিয়েছে। ওই দাঁতের কতগুলো ডিএনএ রিপোর্টের জন্য উনি ল্যাবে পাঠিয়েছিলেন। 2টো ল্যাবে পাঠানো হয়েছিল, একটা হচ্ছে CFSL কলকাতা, মানে সেন্ট্রাল ফরেন্সিক ল্যাব, আর একটা হচ্ছে CDFD হায়দ্রাবাদ। এই দুটোর মধ্যে হায়দ্রাবাদের যে রিপোর্টটা এসেছিল সেটা পরিষ্কার বলে দিয়েছিল যে স্যাম্পেলটা ছিল সেটা ইনসাফিসিয়েন্ট, তাই তার টেস্টিং সম্ভব নয়। বাট CFSL কলকাতার পক্ষ থেকে অফিসিয়াল রিপোর্ট দেওয়ার আগে ইনডাইরেক্টলি মানে মুখার্জি কমিশনের রিপোর্ট এসেছিল যে ওটা পজিটিভ হয়েছে। কিন্তু তার পরের দিনই দেখা যায়, যখন ফাইনাল রিপোর্টটা আসে, ওটা নিয়ে। এবার কোথা থেকে টেস্টিংটা হয়েছিল? এই যে চিতাভস্যটা রয়েছে তো রেইনকোজি টেম্পলে, তার ডিএনএ টেস্টের জন্য নেতাজি পরিবারের সদস্যরা তাদের ডিএনএ স্যাম্পেলের জন্য ব্লাড দিয়েছিল, সেখান থেকেই ওই টেস্টিংটা হয়েছিল। কিন্তু যে কোনো ডিএনএ টেস্টিংয়ের জন্য, মানে ডিএনএ টেস্টিংয়ের পর একটা রিপোর্ট যেটা দেওয়া হয়, সেটা মূলত যে রিপোর্টটা, সেটাকে বলা হয় ইলেকট্রোফেরোগ্রাম। এই ইলেকট্রোফেরোগ্রাম রিপোর্টটা কিন্তু জাস্টিস মুখার্জি পাননি। উনি একটা হাতে লেখা কপি পেয়েছিলেন, যেখানে শুধু ভার্ডিক্টটা লেখা ছিল। হ্যাঁ, এবং যেমন ধর তুই, এটা আমি সবাইকেই বলি কথায় কথায়, তুই যদি একটা এক্সরে করাস, ডাক্তারের কাছে নিয়ে যাস, ডক্টর কিন্তু ওই কাগজটায় কি ইমপ্রেশন লেখা আছে ওটা দেখেন, উনি এক্সরে প্লেটটাই দেখেন। তো এক্সপার্টরা সবসময় ওই ইলেকট্রোফেরোগ্রাম রিপোর্টটাই দেখবেন, যে গ্রাফটা রয়েছে, ডিএনএ গ্রাফটা, ম্যাপিং যেটা হয়েছে, সেই রিপোর্টটা কিন্তু সেদিন ছিল না। পরবর্তীকালে 2021 সালে সায়ক সেন, একজন RTI অ্যাক্টিভিস্ট, যিনি প্রথম এই বিষয়টাকে তোলেন, এবং সায়ক এটা জানতে চান যে ওই রিপোর্টটা কোথায় আছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের কাছে। তখন তারা একটা রিপ্লাই দিয়েছিল, সেই রিপ্লাইয়ে বলেছিল যে রিপোর্টটি হারিয়ে গেছে, তাদের কাছে নেই, টাইপ অফ দ্যাট। এটা নিয়ে প্রচুর হট্টগোল হয়েছিল, নিউজ মিডিয়ায় খবর হয়েছিল, আমিও সে সময় এটা খবর করেছিলাম।
এই খবরটা ছড়াতে না ছড়াতেই সঙ্গে সঙ্গে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স একটা টুইট করে বলেছিল যে না, আমাদের কাছেই আছে, বাট এটা কাউকে দেওয়া যাবে। তারপর 2022-তে ফের একবার একটা আরটিআই করা, এবং সেই আরটিআইটা ছিল ভয়ঙ্কর একটা রিপ্লাই। এই আরটিআইটা করার পর এই খবরটা হিন্দুস্তান টাইমসে ছাপার কথা ছিল, কিন্তু খবরটা সে সময় ছাপেন। আমাকে একদিন দিল্লি থেকে অনুজধর ফোন করে বললেন যে কুণাল, এরকম একটা খবর আছে, যদি তুমি করো খুব ভালো হয়, এটা আমরা চাইছি তোমার মাধ্যমে বাইরে আসুক। আইএম বোস ফার্স্ট টাইম এরকম একটা খবর বাইরে এনেছিল, যদিও সেটা আইএম বোস আনলেও পরে সমস্ত নিউজ মিডিয়াতে খবরটা চেপেছিল, কিন্তু দেশের মানুষ জানে না কি ছিল জানিস সেই খবরটার মধ্যে। যেখানে সায়ক জিজ্ঞাসা করেছিল যে ওই দাঁতের ডিএনএ টেস্ট ইলেকট্রোফেরোগ্রাম রিপোর্টটা আপনাদের কাছে আছে কিনা, থাকলে আমাদের দেয়া হোক, বা কেন দেয়া সম্ভব। তার রিপ্লাইয়ে বলা হয়েছিল আরটিআই এর যে একজন অনামী সাধুর দাঁতের ডিএনএ টেস্টের রিপোর্ট আমাদের কাছে আছে, ল্যাবে আছে, সেটা কোনো থার্ড পার্টিকে দেয়া যাবে না। থার্ডে বলা হয়েছিল যদি ওই দাঁতের ডিএনএ রিপোর্ট বাইরে আসে তাহলে দেশের ইন্টিগ্রিটি এবং সোভেরেনিটিতে প্রবলেম হয়ে যাবে, দেশের অখণ্ডতা এবং সার্বভৌমত্বে আঘাত লাগবে। এর থেকে বড় রিপ্লাই কি হতে পারে? মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স বলেছে, হু ওয়াজ গুমনামি বাবা ম্যান, যে একটা লোক যার দাঁতের ডিএনএ রিপোর্ট বাইরে আসলে দেশের অখণ্ডতা সার্বভৌমত্বে আঘাত লাগবে। উনি কি গান্ধীজি, উনি কি নেহেরু, নাকি ইন্দিরা গান্ধী, নাকি রাজীব গান্ধী, নাকি অটল বিহারী বাজপেয়ী? আর কোন নেতা হতে পারেন যে দাঁতের রিপোর্ট? এইবার পাবলিককে বুঝতে হবে যে পাবলিক কি মানে পাবলিককে কি সব মানে স্পুন ফিড করাতে হবে। এরপরও বলবো যে আমি যতক্ষণ না পর্যন্ত মোদিজি দাঁড়িয়ে বলছেন যে ভাই और बहनों কে ওই থা গুমনাই বাবা, বলবে না, গভর্নমেন্ট বলবে না, তার পিছনে কারণ আছে, সেটা অন্য প্রশ্ন, অন্য প্রসঙ্গ আবার, যে কেন বলবে না। এইটাই হচ্ছে তোর প্রশ্নের উত্তর, যে গভর্নমেন্ট পরিষ্কার জানিয়ে দিয়েছে ইনডাইরেক্টলি যে আপনারা জেনে নিন হি ইজ নেতাজি বা হি ওয়াজ নেতাজি। তুমি আমাকে একটা কথা বলো, যে আমার একটাই প্রশ্ন জাগে মনে, যে ওয়াই, মানে এই লেভেলের একটা মানুষ যাকে এক কথায় ভারতবর্ষের মানুষ, মানে সব অঞ্চলে, আমি শুধু বাঙালির কথা বলছি না, তিনি যদি মনে করতেন তিনি যতদিন বেঁচে ছিলেন তিনি আরামসে প্রধানমন্ত্রীও হতে পারতেন, তার কাছে খুব একটা শক্ত ব্যাপার ছিল না, সেইটার বদলে উনি কেন এই পথটা বেছে নিলেন? তোমার রিসার্চে কি মনে হচ্ছে? প্রশ্নটা দুটো, একটা হচ্ছে উনি কেন বেরোলেন না, আর একটা প্রশ্ন হচ্ছে কেন রিপোর্ট বাইরে হলো না, তার খবরটা বাইরে আসছে না। একদমই তাই। দেখ, বিষয়টা হচ্ছে আমরা না আমাদের জীবনটাকে একটু সিনেমার মতন ভাবতে চাই, বাট আমাদের জীবন সিনেমা নয়, আমাদের কারোর জীবনই সিনেমা নয়। নেতাজির জীবন কি করে হতে পারে? নেতাজি আমাদের কাছে মহাপুরুষ, মহাপুরুষ আমরা তাকে বানিয়েছি, কিন্তু রক্ত মাংসের মানুষ তো একদিন ছিলেন না যতদিন এই পৃথিবীতে ছিলেন। স্বাভাবিকভাবেই নেতাজির সত্যটাকে বাইরে আনতে গিয়ে সবচেয়ে বড় সমস্যা হয়েছে গভর্নমেন্টের এই জায়গা থেকে। কারণ একটা ব্যক্তি যখন থাকে তার সঙ্গে জুড়ে থাকে অনেক কিছু, অনেক ধরনের সমীকরণ জুড়ে যায়, সেই সমীকরণগুলো একটা সময় গলার কাটা হয়। আমি আমারই একটা এক্সক্লুসিভ করা ভিডিও, যেখানে আমি একজন ভদ্রলোকের সন্ধান পাই, তার নাম ছিল বিমল নন্দী। এই বিমল নন্দী ভদ্রলোক কোনো বিবাহ করেননি কখনো, তিনি বর্ধমানের খালশিউলিতে একটা গ্রামে টিচার ছিলেন। ওনার বাড়ির লোককে উনি খুব একটা নিজের আত্মীয় বলে কখনো মনে করেননি, তার বাইরের লোকেদের বরং উনি বেশি নিজের কাছের মনে করেছেন, অনেকের সঙ্গে তিনি পারিবারিক আত্মীয়তা তৈরি করেছিলেন। তেমনই একজন ভদ্রলোক যিনি আমাকে ওনার মাকে বোন বলতেন এবং সেই অর্থে ওনার মামা হন, তিনি আমাকে এই সমস্ত তথ্য আমার হাতে তুলে দিয়েছিলেন। এই ভদ্রলোক তিনি যেতেন শীতকালে হিমালয়ে, তিনি বলতেন নিজের বাড়িতে যে আমি এখন হিমালয়ে যাচ্ছি। এই হিমালয়ে জানার মানে যাওয়ার মানেটা অনেকেই সেই সময় বুঝে উঠতে পারেননি, যে শীতকালে আবার কেউ হিমালয়ে যায় নাকি, শীতকালে তো ঠান্ডা থাকে, বরফ পড়ে। এই হিমালয় অ্যাকচুয়ালি কে ছিলেন? এই ভদ্রলোক তার সমস্ত চিঠিতে যে লেখাগুলো লিখেছেন বা তার বক্তব্যে যে লেখাগুলো লিখেছেন, তার মধ্যে ভগবানজি সম্পর্কে অদ্ভুত একটা লেখা রয়েছে। এই বিমল নন্দী অ্যাকচুয়ালি ছিলেন একসময় নেতাজিরই সহযোগী, বেঙ্গল ভলেন্টিয়ার্সের। পরবর্তীকালে তিনি যখন খবর পান সুভাষচন্দ্র দেশে ফিরেছেন, তখন তিনি তাকে খোঁজা শুরু করেন। তিনি আনন্দময়ী মায়ের কাছে যান। আনন্দময়ী মা তাকে বলেন যে সুভাষ দেশে ফিরেছে এবং
খোঁজ করে দেখো কুম্ভ মেলায়। উনি কুম্ভ মেলায় যান এবং তিনি কুম্ভ মেলায় দিনের পর দিন খোঁজেন সুভাষের সন্ধানে। এবং একদিন তিনি যখন ক্লান্ত হয়ে বসে আছেন একজন ফকিরের আখড়ায়, ঠিক তখন দেখছেন উল্টো দিকে একজন ফকিরেরই বেশি এক ভদ্রলোক বসে আছেন চুপচাপ। তো উনি খুব ক্লান্ত, এই এত বড় মেলায় খুঁজছেন একজন ব্যক্তিকে। হঠাৎ করে তিনি ওখান থেকে শুনতে পান ওনাকে বলছেন যে, বিমল তুমি এখানে? উনি তাড়াং করে উঠে পড়েন, লাফ দিয়ে উঠে ওনার শটাং ওনার পায়ের সামনে গিয়ে প্রণাম করেন। আর কোনো কথা নেই, প্রথমেই প্রণাম। এবং বিমল নন্দী তার লেখাতে লিখেছিলেন যে মহারাজ আমাকে বহু নির্দেশ দিয়েছিলেন, তার মধ্যে প্রথম কথা বলেছিলেন যে বিমল তুমি এখান থেকে চলে যাও। এবং বিমল নন্দী বারবার রিকোয়েস্ট করেন যে মহারাজ আমি আপনার সঙ্গে থাকতে চাই, আপনার সাথে আমার সারাটা জীবন কাটাতে চাই, আমি বিবাহ করিনি, কিচ্ছু করিনি, আমার জীবনের সমস্তটা আপনাকে দিয়ে দিতে চাই। তো উনি তার রিপ্লাই বলেছিলেন যে সম্ভব, এ পথ বড় কঠিন, এ পথে সবাই আসতে পারে না, বিমল তুমি আমার সাথে আসার কথাও ভেবো না, তুমি চলে যাও বিমল। কিন্তু বিমল নন্দী সঙ্গ ছাড়েননি, থাকতে হয়তো একসঙ্গে পারেননি বা ওনার মানে একদমই ছায়াসঙ্গী হতে পারেননি, কিন্তু মাঝে মাঝেই দর্শন নিতে যেতেন। এই দর্শন পাওয়াটা কিন্তু সবার দ্বারা সম্ভব ছিল না। তিনি যাদেরকে আসতে বলবেন তারাই একমাত্র আসবেন, সেটা চিঠি লিখে উনি জানাতেন কবে কবে আসবেন। তো বিমল নন্দী সেই অর্থে বহুবার গিয়েছেন, বহু চিঠি উনি পেয়েছেন এবং সেই চিঠিগুলো ছিঁড়ে নদীর জলে ফেলে দিতেন, কখনো প্রমাণ হিসেবে রাখতেন না। এই বিমল নন্দীর লেখার মধ্যেই তোর প্রশ্নের একটা উত্তর রয়েছে। তিনি বারবার বলছেন যে মহারাজ না ভাওয়ালি সন্ন্যাসীর কথা বারবার বলতেন, আর বলতেন যে দেখেছো একটা মানুষ নিজের পরিচয় সামনে আনতে তার কি কঠিন সমস্যা, সে নিজে একজন রাজা সেটা বলতে পারছে না, সেটা প্রমাণ করতে পারছে না, কি অপমান কি লাঞ্ছনা তাকে সহ্য করতে হচ্ছে নিজের দেশবাসীর কাছে। অরিজিৎ এটা ভুললে চলবে না, দেশ তখন একটা ভয়ঙ্কর টাইমের মধ্যে ছিল, 1950s, ডেঞ্জারাস। আজকে যদি আমরা জিও পলিটিক্সের দিকে তাকাই তাহলে বুঝতে পারবো সোভিয়েত ইউনিয়ন সেই সময়, কেজিবি, MI5, তারা ডেঞ্জারাস একটা জায়গার মধ্যে ছিল। ভারতের CIA ভারতকে একটা সেই সময় এই ধরনের গুপ্তচর বৃত্তির জায়গা হিসেবে তারা তৈরি করেছিল। আমরা জানি যে লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যু কিভাবে হয়েছে, আমরা জানি ডক্টর হোমি ভাবা কিভাবে মারা গেছেন। সেই সময়ে সুভাষচন্দ্র ওয়ার ক্রিমিনাল, তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রশক্তি, মানে সো কল মিত্রশক্তি, আমি কথাটা উচ্চারণ করতে চাই না, ব্রিটিশরা আমাদের শিখিয়েছে সব মিত্রশক্তি অক্ষশক্তি বলা, তাদের শত্রু তিনি, ওয়ার ক্রিমিনাল তকমা তার গায়ে রয়েছে, সহজে বাইরে আসা সম্ভব নয়। যদি ইনি আসেনও, তার ক্যারেক্টার ম্যালাইন অলরেডি করা হয়ে গিয়েছিল কংগ্রেসের ফাইলে, সেগুলো অলরেডি রয়েছে দেশের সরকারের কাছে, চরিত্র পুরো নোংরা কাদা চেটানো হয়েছে তার চরিত্রের মধ্যে। তিনি যদি সেদিনকে বাইরে আসতেন অরিজিৎ, কংগ্রেস ছেড়ে দিত। কংগ্রেসের বহু নেতা ছিল যাদের সেদিনকে নেতাজি বাইরে আসছে কি আসছে না তারা দিনের পর দিন খবর রাখতেন, ইন্টারসেপ্ট করতেন তার পরিবারে আসে নানা রকমের চিঠি। গোয়েন্দা পুলিশ পর্যন্ত 1960 লেট 60s পর্যন্ত তার বাড়িতে মানে তার পরিবারের পেছনে গোয়েন্দা লাগিয়ে রেখেছিল। সেই লোকটা যদি বাইরে আসতো সহজে মেনে নিত। এটা আজকের দিনে সোশ্যাল মিডিয়ার যুগ নয় বস, যে আমি আসবো একটা ফেসবুক লাইভ করবো, লোককে বলবো আমি নেতাজি। আজ থেকে 50, 60, 70 বছর আগে অনেক ডিফিকাল্ট ছিল সময়টা, তখন অত সহজে সামনে আসা যেত না। লাঞ্ছনা, কুৎসা, নোংরামি, তাকে মেলাইন করা, তাকে অলরেডি তো খুনি বানিয়ে দেওয়া হয়েছিল। উনি এসব কিচ্ছু চান, এই যে একটা বিস্ফোরণ উনি চান। ওনার জীবনটাকে রিসার্চ করতে হবে তার জন্য। ওনার সারাটা জীবন আধ্যাত্মিকতায় মরা ছিল। উনি আধ্যাত্মিক জীবন থেকে নিজের ছোটবেলা শুরু করেছিলেন। যে একবার বিদায় দে মা ঘুরে আসি সুভাষচন্দ্র অনুপ্রাণিত হয়েছিলেন ছোট্ট বয়সে ক্ষুদিরামের ফাঁসি দেখে, দেশের জন্য তিনি আত্মত্যাগ করবেন, এটা কিন্তু অনেক পরে উপলব্ধি হচ্ছিল ওনার, উনি যখন রাজা মহারাজকে মিট করেছিলেন। কিন্তু তার আগে পর্যন্ত তিনি পরিব্রাজক হতে চেয়েছিলেন বিবেকানন্দের মতন, তার বিবেকানন্দ তার গুরু ছিলেন। তো এই আধ্যাত্মিকতায় মোরা মানুষটা নিজের শেষ জীবনটা আধ্যাত্মিকতাই মরেছিলেন। দেশের এই বিভিন্ন লাঞ্ছনা, দেশের এই রাজনীতি তিনি কোনো কিছু সহ্য করতে পারেননি। তিনি মনে করেছিলেন যে শেষ জীবনটা অন্তত নিভৃতেই থাকা ভালো। এমনকি আমি ডক্টর তোমারের যখন ইন্টারভিউ করি, যিনি ওনার শেষ জীবনের হোমিওপ্যাথি চিকিৎসক ছিলেন, উনি ওনাকে বলেছিলেন যে আপনি কেন, মানে ভগবানজির শেষ জীবনে ওনার 1982 থেকে ছিলেন, যেহেতু 85 অব্দি রামভবনে। তো ডক্টর তোমার এই কথাটা আমাকে বলেছেন যে আমি ওনাকে বলেছিলাম যে আপনি কেন
বাইরে এলেন না, আপনার প্রয়োজন ছিল দেশকে। তিনি ওনাকে নাকি খুব মানে রেগে উত্তর দিয়েছিলেন যে আমাকে কোনো প্রয়োজন নেই, দেশের প্রয়োজন শেষ হয়ে গেছে, আমার যতটুকু কর্তব্য ছিল আমি করে ফেলেছি। আজ দেশ যারা চালাচ্ছে তারা কিভাবে দেশ চালাচ্ছে, আমার উদ্দেশ্য ছিল দেশের স্বাধীনতা। এটা কি দেশের স্বাধীনতা? এই চেয়েছিল দেশ? অ্যাকচুয়ালি অরিজিৎ, একটা জিনিস বুঝতে হবে তোকে, লাইফ ইজ নট লাইক আ মেলোডি, লাইফ ইজ জাস্ট লাইক এ রিভার। তুই গঙ্গাকে যদি নিজের জীবনের একটা স্রোত ভাবিস, যে গঙ্গোচ্চিতে যে গঙ্গার জন্ম হয়, যে উৎপত্তি, সে বেনারস হয়ে এলাহাবাদ হয়ে যখন এসে গঙ্গাসাগরে মিশছে, সে সম্পূর্ণ অন্যরকম, ডিফারেন্ট। আমি সবসময় বলি যে গঙ্গাসাগর থেকে গঙ্গাসাগর গেছে, সে গোমুখকে বিশ্বাস করবে না, যে গোমুখ থেকে সে গঙ্গাসাগরকে বিশ্বাস করবে না। লাইফ ইজ লাইক দ্যাট। তুই নেতাজিকে এক রোখা ভাবছিস, এক রকমের ভাবছিস, তার বৃদ্ধ বয়সে এসে, তার বার্ধক্য এসে যখন অনেক বেশি ওয়াইস, তার জীবন তখন আর আজাদির লড়াইয়ে নেই, সে তখন জীবনকে অন্যভাবে উপলব্ধি করছে। জীবনের ঘাত প্রতিঘাত, তার প্রতি হওয়া বিভিন্ন অবিচার, সাইবেরিয়াতে তার প্রতি হওয়া বিভিন্ন রকমের অত্যাচার, তার শরীর ভেঙে গিয়েছিল সেই সময়। তার মানসিকভাবে তিনি তখন হয়তো খুব স্ট্রং, কিন্তু তিনি আর এই ধরনের দেশে এসে দেশের নেতা হব, দেশের গদি সামলাবো, এই লোক তো কোনোদিন ছিল না। মানুষটাই তার পয়েন্ট। যে মানুষের জীবনে কখনো সেই লোভই ছিল না, যে মানুষটা কংগ্রেসের সভাপতিত্ব ছাড়তে পারে নির্দ্বিধায়, যে মানুষটা নিজের দেশের স্বাধীনতার জন্য দেশান্তরে গিয়ে দেশকে স্বাধীন করার জন্য লড়াই করতে পারে, আজাদ হিন্দ ফৌজ তৈরি করতে পারে, সেই মানুষটার কাছে কি ভাই দেশের গদি? ভারতবর্ষের কটা নেতা জন্মেছে ভাই আইএনএ তৈরি করবে? ক্ষমতা আছে আজকের ডেটে দাঁড়িয়ে যে একটা ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি তৈরি করবে ব্রিটিশদের বিরুদ্ধে? হ্যাঁ, কারণ বুঝতে হবে তৎকালীন ব্রিটিশ সম্ভবত আজকের ডেটের ইউএস এর থেকেও বেশি ক্ষমতাশীল। নট অনলি ব্রিটিশ, ইউএসও ছিল। আমি বলছি তাও ইউকে, মানে আজকে ইউএস একটা কনসেন্ট্রেটেড এরিয়ার মধ্যে রয়েছে, বাকি তার প্রভাব রয়েছে। আর তখন ব্রিটিশদের টেরিটোরিয়াল জায়গাটাই তো বিশাল, মানে ব্রিটেনে কখনো সূর্য ডোবে না বলাই হতো। তখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে তো ব্রিটিশের আরো সঙ্গী জুড়ে গেছে, আরো ক্ষমতা প্রমাণিত হয়ে গেছে, তারা জিতে গেছে। তো সেই লোকটার পক্ষে দেশ সামলানো, তার বিরুদ্ধে দাঁড়িয়ে সেই লোকটা দেশ সামলানোর জন্য শেষ জীবনে ছিল না। আচ্ছা, উনি কবে ফিরেছিলেন? দেশে এসেছিলেন সম্ভবত লেট 50s। হ্যাঁ, এটা অনুমান করা হয়। বিফোর দ্যাট ওই মাঝের চ্যাপ্টারটা খুব আননোন, কিন্তু একটা তথ্য আমার কাছে এসেছিল, যেহেতু আমরা যারা কাজ করি অথেন্টিক সোর্স ছাড়া আমরা খবর বাইরে আনি না। আমার যে বইটা এবার বইমেলায় বেরোচ্ছে, আমি সেখানে এটা লিখিনি, বাট আমাকে একবার আনন্দবাজারের সোর্স থেকে এক ভদ্রলোক ফোন করেছিলেন, যিনি একজন আইবির এক্স অফিসার। ওকে, এবং উনি আমাকে বলেন যে আমার নাম পরিচয় আপনি কোথাওই বলবেন না কখনো, কারণ আমাদের রিটায়ারমেন্টের পরও প্রোটোকল ফলো করতে হয়। উনি আমাকে বলেন যে আমি বিজয়লক্ষ্মী পণ্ডিতকে একবার মিট করেছিলাম। বিজয়লক্ষ্মী পণ্ডিত হচ্ছেন জওহরলাল নেহরুর বোন, এবং যিনি 1940 লেট 40s উনি ছিলেন সোভিয়েত ইউনিয়নে ভারতীয় রাষ্ট্রদূত হিসেবে। এবং ওই সময় উনি একটা লেটার পান, যে লেটারে তিনি জানতে পারেন সুভাষচন্দ্র সাইবেরিয়ার জেলে বন্দী এবং ওনার সঙ্গে দেখা করতে চাইছেন। অরিজিৎ, আমি না প্রত্যেকটা পয়েন্টকে মিলিয়েছি, কিছু টার্ম যেগুলো মানে টার্মোলজি বলতে পারি, যেগুলো প্রত্যেকটা ক্ষেত্রে মিলেছে একটার পর একটা। এবং সাইবেরিয়ার জেলে বিজয়লক্ষ্মী পণ্ডিত ওনাকে দেখার পর নাকি ভেঙে পড়েছিলেন। এই অবস্থা নেতাজির, এবং উনি নেতাজিকে যথেষ্ট শ্রদ্ধা করতেন, ওনার এক ধরনের আদর্শ ছিলেন সুভাষচন্দ্র। এবং উনি বলেছিলেন, আমি আপনাকে বলুন আপনার জন্য কি করতে হবে, আমি আপনাকে জেল থেকে বের। উনি ওনাকে একটা কথাই বলেছিলেন যে আমি দেশে ফিরতে চাই, আমি শুধু চাই আমার দেশের মাটিতে দেহ রাখতে। এবং এই সেম কথাটা আমি বিমল নন্দীর লেখাতে পেয়েছিলাম। মহারাজ বারবার বলতেন, আমি দেশে ফিরেছিলাম শুধুমাত্র দেশের মাটিতে দেহ রাখার জন্য, আমার আর কিচ্ছু চাই না। এবং সে কারণেই হয়তো ওনার চিঠির নিচে উনি লিখতেন, ইউর ডেড ম্যান জিন্দা ভূত। এবং ওনার প্রত্যেকটা কথায় উনি বলতেন, মেরা নাম ইস দুনিয়া কে রেজিস্টার সে কার্ড দিয়া গয়া হ্যায়। উনি নিজেকে মনে করতেন উনি সম্পূর্ণ দেশের সমস্ত কিছু থেকে ঊর্ধ্বে চলে গিয়েছেন। ওনার এই দেশকে আর প্রয়োজন নেই, বা দেশের ওনাকে আর প্রয়োজন নেই। উনি সবকিছু নিয়ে চর্চা করতেন, এবং উনি বলতেন, আমার পা যদি একবার দেয়ালে ঠেকে যায়, পৃথিবীর যে কোনো প্রান্তে আমি চলে যেতে পারি। এটা আমি বুঝতে পারিনি কথাটার মানে, তখন ভগবানজির লেখাতে রয়েছে। আমি যখন ফৈজাবাদ যাই তখন রাম ভবন যাই। রাম ভবনে গিয়ে, আচ্ছা আমি মাঝখানে একটু কেটে যাচ্ছে ব্যাপারটা, আমি অ্যাড করে দিই যে ওই বিজয়লক্ষ্মী পণ্ডিত ঘটনাটা জানার পর তিনি জওহরলাল নেহরুর সঙ্গে কথা বলেন। এটা আইবি অফিসার আমাকে বলেছেন যে উনি বিজয়লক্ষ্মী পণ্ডিত ওনাকে কথাটা বলেছেন।
এবং ওই বিষয়টা নাকি নেহরু ওনাকে বলেছিলেন যে সামনে আনা যাবে না। তখন নাকি বিজয়লক্ষ্মী পণ্ডিত চেয়েছিলেন যে বিষয়টা প্রেস মিডিয়া করে দেবে, এরকম একটা নিজের দাদাকে বলেও ছিলেন নাকি যে আপনি কেন চাইছেন না। পরবর্তীকালে নাকি এগুলোকে এভাবে গোল গোল মেলানো উচিত নয়, কারণ আমরা এইভাবে কাজ করি না, গল্প কাহিনী নয়, এটা কোনো সত্য ঘটনা অবলম্বনে তো কিছু হচ্ছে না সিরিজ যে আমি এটা বানিয়ে দিলাম। বিষয়টা ঠিক তা না। বিষয়টা হচ্ছে যে একটা ডিল অবশ্যই হয়েছিল যে উনি আসতে পারেন দেশে, বাট উনি সামনে আসতে পারেন দেশে। অবশ্যই উনি ফিরেছিলেন এবং সেটা ইন্ডিয়ান গভর্নমেন্টের কনসার্নই ফিরেছিলেন, গভর্নমেন্ট সবকিছু জানতো। তার অনেক উদাহরণ আমি চাইলে তোকে আমি দিতে পারি। তখন ওই সময় তো সোভিয়েতের সাথে রিলেশনও যথেষ্ট ভালো। দেখ, অ্যাকচুয়ালি স্টালিনের মৃত্যুর পর বিষয়টা অন্যরকম হয়ে গিয়েছিল, কারণ সোভিয়েত ইউনিয়ন যতক্ষণ স্টালিন ছিলেন তখন একরকম ছিল। তখন নেতাজির সঙ্গে স্টালিন যতই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে মানে বিরুদ্ধাচারণ করুক, অক্ষশক্তি বিরুদ্ধে ছিল, তো মিত্রশক্তির মধ্যে ছিল। যখন জার্মানির সঙ্গে প্রথম জার্মানি অ্যাটাক করলো সোভিয়েত ইউনিয়নকে, তারপর থেকে আলাদা হয়ে গেল। কিন্তু সুভাষচন্দ্রকে উনি ভীষণ সমীহ করতেন, মানে ভালোবাসতেন। কারণ এটা অনেকেই জানেন না যে আজাদিন সরকার যেটা তৈরি হয়েছিল, যেখানে 11টা দেশ এই সরকারকে মান্যতা দিয়েছিল, তার মধ্যে কিন্তু রাশিয়া ছিল। এটা কিন্তু অদ্ভুত একটা জিনিস। তো সেই জন্য স্টালিনের তত্ত্বাবধানে উনি ছিলেন ওখানে। কিন্তু স্টালিনের মৃত্যুর পর সম্ভবত ওনার উপর প্রচুর অত্যাচার হয়েছিল সোভিয়েত ইউনিয়ন, এবং ওনাকে জেলে বন্দি করে রাখা হয়েছিল। আমার মনে হয় যে এখান থেকে কলকাঠি নাড়া হয়েছিল, সম্পূর্ণ এখান থেকে কলকাঠি নাড়া হয়েছিল, এবং ওনাকে দেশে ফেরানোটাও কোথাও একটা বাধ্যবাধকতা ছিল। তো এই যে তোকে পয়েন্টটা বললাম যে ওনার দেওয়ালে পা রাখাটা ভীষণ ইন্টারেস্টিং। আমি যখন ফৈজাবাদ যাই, কি আমি রামভবন যাই, রামভবনের জানলা দিয়ে হঠাৎ করে বাইরে জালি লাগানো, তো জঙ্গল পড়ে। তারপরে আমি জিজ্ঞেস করছিলাম যিনি রামভবনের মালিক, শক্তি সিং, মানে যেটাই উনি থাকতেন, আমি ওনাকে বললাম এর পরে কি আছে, মানে इस जंगल के बाद क्या है उसमें? बोले उसके बाद आर्मी कैंटनमेंट है। वो व्हाट, क्या है उसके बाद? आर्मी कैंटनमेंट है। আমার কাছে আর কিছু বাকি ছিল না জানা, দুধ কা দুধ পানি কা পানি। আর্মি ক্যান্টনমেন্ট থাকা মানে তো তাই না, আর্মি, ইন্ডিয়ান আর্মি, যখন চাইবো যেখানে ইচ্ছে চলে যেতে পারবো, শুধু পাটা দেয়ালে ঠেকিয়ে দেবো, তার মানে আমি ওইখানে ঢুকে যেতে পারবো, তারপর পৃথিবীর যে কোনো প্রান্তে চলে যেতে পারবো। সো ব্যাপারটা এতটাই সহজ। দেওয়ালে পা ঠেকালে, আচ্ছা, দেওয়ালে পা ঠেকালে আমি যেখানে ইচ্ছে চলে যেতে পারবো, ঠিক আছে। সো এটা ভীষণ ইন্টারেস্টিং একটা এপিসোড। এই এপিসোডটা এত সহজে প্রকাশ করা হয়, মানে তোর অনেক প্রশ্ন থাকতে পারে, হয়তো আমার উত্তরগুলো সেখান থেকে বেরোলে বেটার। ফিরে আসার পর, দেখ, ফিরে আসার পর প্রত্যেকটা ঘটনার ওরকম পাই টু পাই হিসাব তো নেই। আচ্ছা, লেট 50s যদি উনি আসেন, তারপর তো ভারত চীন যুদ্ধ হচ্ছে ওই সময়। দেখ, পবিত্র মোহন রায় 1962-তে গিয়েছিলেন ওনার কাছে। বিষয়টা কি, বিষয়টা একটুখানি সংক্ষেপে জেনে নে, কারণ এটা অনেকেই জানে। সুভাষচন্দ্রেরই দেশে ফেরার ব্যাপারটা প্রথম ডক্টর অতুল সেন জানতে পেরেছিলেন, এবং তিনি উত্তরপ্রদেশ যান। উনি অনেক কষ্ট করে যোগাযোগ করেছিলেন ওনার সঙ্গে, এবং এই যোগাযোগের পর প্রথমত তো সুযোগ পাননি, কিন্তু অনেক কষ্ট করে যখন ওনার সঙ্গে সাক্ষাৎ হয়, হয়তো এই ঘটনাগুলোতেই ভগবানজি আস্তে আস্তে অনেক বেশি মানে ওনার কাছে অ্যালার্মিং ছিল, বা উনি অ্যালার্ট হয়ে গিয়েছিলেন, আর এই জিনিসগুলো করেননি, লোককে অ্যালাউ করেননি। অতুল সেনকে উনি পরিষ্কার বলেছিলেন যে যাতে ওনার এই সাক্ষাৎটা উনি কোথাও বাইরে শেয়ার না করেন, কিন্তু উনি ওখান থেকে এসেই পত্রপাঠ নেহরুকে চিঠি লেখেন এবং সম্পূর্ণ জানান ওনার উপস্থিতি ওখানে। এবং এই ঘটনার পর একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে যে ভগবানজি আর কাউকে অ্যালাউ করেন, অতুল সেনকে তো আর করেনি। নেহরুর সাথে ইকুয়েশনটা কিরকম ছিল ওই সময়? নেহরুর শেষ টাইম, একদমই তো শেষ, অলমোস্ট টাইম শেষ হয়ে গেছে। ইন্দিরা গান্ধী মেইনলি বেশিরভাগটা ফেস করেছেন। নেহরু ডিপ্লোম্যাটিক্যালি কি করেছেন না করেছেন ব্যাপারটা সম্পর্কে খুব একটা জানা যায় না, তবে হ্যাঁ, নেহরু যে ভয় ছিলেন সেটা তো পরিষ্কার বোঝা যায়, কারণ নেতাজি পরিবারের উপর সবসময় নজরদারি রাখা। তার মানে পরিবারের লোকজন আমাকে এমনও বলেছে সকালবেলা, মানে এই যে চন্দ্র বোস, নেতাজির নাতি, ওনার বাবা অমিয়নাথ বোস, অ্যাকচুয়ালি উনি শরৎচন্দ্র বসুর নাতি, উনি যখন অফিস যেতেন, ওনার মানে সাথে একজন গোয়েন্দা মানে চর যেত। তো উনি নাকি একদিন বলেই দিয়েছিলেন, আমার সুটকেসটা তো ধরতে পারেন, রোজ দেখেন আমি একটা ভারী সুটকেস নিয়ে যাই, থিংস আর লাইক দ্যাট, বুঝলে তো, রেগুলার পেছনে জুড়ে রয়েছে নেতাজি পরিবারের সদস্য বলে।
তো এটাই ব্যাপার যে উনি ওই সময় ভয় ছিলেন যে নেতাজি বাইরে আসছেন কিনা, এটা একটা ভয় ছিল। তাহলে আমার পপুলারিটি কমে যাবে। পপুলারিটি না, অনেক সত্য বাইরে চলে আসবে ভাই, ইতিহাসটা বাইরে চলে আসবে। প্রবলেম উনি কম কনস্পিরেসি করেছেন একেবারে এগেনস্টে, সেই কনস্পিরেসিগুলো চলে আসবে, পলিটিক্যাল কনস্পিরেসি চলে আসবে, ইন্টারন্যাশনাল কনস্পিরেসি চলে আসবে, যে কারণে নেতাজি আজকে সত্য বাইরে আসছে না, সেই কারণেই তো আসছে। এবং ভগৎজি তারপরে আসার পর পবিত্রমোহন রায় যখন জানতে পারেন, লীলা রায়ের মাধ্যমে জানতে পারেন, যেহেতু লীলা রায় নেতাজির সবচেয়ে ক্লোজ মানুষদের মধ্যে ছিলেন, জয়শ্রীর প্রধান ছিলেন তিনি, জয়শ্রী পত্রিকা আজও অফিস আছে জয়শ্রী কলেজ স্ট্রিটে। তখন লীলা রায় পাঠিয়েছিলেন পবিত্রমোহন রায়কে, যান আপনি যান। পবিত্রমোহন রায় তো নিশ্চয়ই জানিস কে ছিলেন, নেতাজির যিনি সিক্রেট সার্ভিসের প্রধান ছিলেন। লীলা রায় কি বেঁচে থাকা অবস্থায় দেখা করেছিলেন? হ্যাঁ, একবার গিয়েছিলেন, কিন্তু সাক্ষাৎ পেয়েছিলেন বলে আমার মনে হয়। অ্যাকচুয়ালি লীলা রায় উনি এই কষ্টেই মারা গিয়েছিলেন, কারণ লীলা রায় ওনার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। এপিসোডটা অনেকটা এরকম, লীলা রায় যখন জানতে পারেন তখন পবিত্রমোহন রায়কে পাঠান। পবিত্রমোহন রায় প্রথমে অত সহজে সাক্ষাৎ পাননি, অনেক কষ্ট করতে হয়েছে, কারণ তার আগে অতুল সেন গন্ডগোলটা করে ফেলেছেন। কিন্তু পবিত্রকে খুব ভালোবাসতেন সুভাষচন্দ্র, তাই পবিত্র তুমি এখন কেন এসেছো, বা পবিত্র তুমি এখান থেকে চলে যাও, এই কথাগুলো বহুবার বলছে। কিন্তু পবিত্রমোহন রায় নিজের জীবনের শেষ পর্যন্ত মুখ খোলেননি, শেষ দিন পর্যন্ত। 92-তে মারা গেছেন সম্ভবত। ওনার ছেলের আমি ইন্টারভিউ করেছি, কোনো দিন, কারণ ওদের মন্ত্রগুপ্তি ছিল, ওরা কোনো দিন মুখ খোলেনি। অ্যাকচুয়াল ব্যাপারটা কি, এবং রিজিত একটা কথা বলি, যেহেতু এই এপিসোডে এই বিষয়গুলো মানুষের কাছে অনেকটাই জানা, অনেকেই জানেন, তোর এপিসোডের মধ্যে আরো জানছে। লীলা রায়ের তত্ত্বাবধানে প্রচুর মানুষ সেখানে গিয়েছেন জয়শ্রী থেকে। এটা গ্রুপ গ্রুপ করে যেতেন ওখানে, জয়শ্রীর কয়েকজন যেতেন, আবার ওই বিমল নন্দী ধর উনি একজন, উনি হয়তো ইন্ডিভিজুয়াল যেতেন, আবার ধর পবিত্রমোহন রায়ের একটা গ্রুপ ছিল, সবাই কিন্তু ইন্ডিভিজুয়াল গ্রুপ, কেউ কিন্তু একসঙ্গে যেত না, আলাদা সবাই আলাদা আলাদা যেত। এবং এইখানে ভগবানজির নির্দেশ থাকতো কে কখন আসবে কে কখন আসবেন না। ব্যানার্জি পরিবার যেমন উত্তরপ্রদেশের, রীতা ব্যানার্জি যিনি এখনো আছেন, ওনার হাজবেন্ড মানে ওনার শ্বশুর মশাই অ্যাকচুয়ালি ডাক্তার ছিলেন, ওনারা যেতেন। তো সবাই কিন্তু আলাদা আলাদা যেতেন, এবং তাদের সাথে প্রত্যেকেরই যে সাক্ষাৎটা আলাদা আলাদাই হতো, সেই জন্য কেউ কারোর সঙ্গে কিন্তু যোগাযোগ রাখতে পারত না, বুঝতে পারতো না কারা যাচ্ছে। হ্যাঁ, এবং এটা কিন্তু এক ধরনের আর্মি কৌশল, যে তোর নিজেদের লোকের মধ্যেই একটা ডিভিশন থাকবে, যাতে যত বেশি খোলামেলা হবি, আলোচনাটা বাড়বে, তত বেশি তথ্য বাইরে যাবে। এখানে নিজেদের মধ্যে একটা বিভাজন তৈরি করে রেখেছিলেন ভগবানজি। এই এপিসোডটা অনেকদিন চলেছে। 1967-এ কিন্তু নেতাজি কলকাতা এসেছেন। ইন্টারেস্টিং, প্লিজ বলুন। এই ঘটনাটা আমি প্রথম বাইরে আনি, সেটা হচ্ছে চন্দননগরে নেতাজি আসেন 1967 সালে। চন্দননগর নেতাজির একটা খুব পুরনো জায়গা। প্রবর্তক সংঘ যারা জানেন, আজও প্রবর্তক সংঘ ছিল মতিলাল রায়, যিনি একজন বিপ্লবী ছিলেন, যিনি এই প্রবর্তক সংঘ বানিয়েছিলেন ব্রিটিশের চোখে ধুলো দেওয়ার জন্য। তিনি ব্রিটিশদের হাতে বেশ কয়েকবার ধরা পড়েন। পরবর্তীকালে এই সমস্ত ছেড়ে ছুড়ে উনি ওনার স্ত্রী একদম আধ্যাত্মিকতায় ডুব দেবেন বলে একটা সংঘ তৈরি করেন, যেখানে আধ্যাত্মিক চর্চা হবে, কিন্তু তার আড়ালে চলত বিপ্লবী কার্যকলাপ। এবং সেই সময় বিপ্লবীরা সেখানে আসতেন তার আখড়াতে। হেন কোনো বিপ্লবী সেখানে যাননি এমন কেউ নেই, গান্ধীজি পর্যন্ত গেছেন। এবং তুই যদি আজও প্রবর্তকে যাস, দেখবি নামগুলো খোদাই করা রয়েছে কারা কারা গেছেন, বিপ্লবী বাঘাযতীন থেকে শুরু করে সকলে। এমন এই হচ্ছে সেই প্রবর্তক সংঘ, যেখানে শেষবারের জন্য ঋষি অরবিন্দ হওয়ার আগে অরবিন্দ ঘোষ গিয়েছিলেন, এবং অরবিন্দ ঘোষ ওখানে লুকিয়েছিলেন দিনের পর দিন ব্রিটিশদের হাত থেকে বাঁচার জন্য। এবং উনি ওখান থেকেই, মতিলালের আশ্রয় থেকে ওখান থেকে পরবর্তীকালে পন্ডিচেরি চলে যান। এই প্রবর্তকে সুভাষচন্দ্র বহুবার গিয়েছেন। মতিলালের মৃত্যুর পর তার অন্যতম শিষ্য অরুণচন্দ্র দত্ত তিনি দায়িত্ব গ্রহণ করেছিলেন। এই অরুণ দত্ত কিন্তু সুভাষচন্দ্রকে চিনতেন, যেহেতু সুভাষচন্দ্র যেতেন, তাদের বিভিন্ন ধরনের প্রাতিষ্ঠানিক উদ্বোধন হতো, মানে এটা বলছি ব্রিটিশ পিরিয়ডে। উনি 1967 সালে এক মারফত একটা চিঠি পান যে সুভাষচন্দ্র এসেছেন নদিয়াতে। নদিয়ার কোথায়? নদিয়ার নবদ্বীপে। আচ্ছা। এবং উনি যার মাধ্যমে জানতে পারেন, তার থেকে উনি মানে কনফার্ম হন যে তিনি সুভাষচন্দ্রই, এবং সেখানে তিনি যান। এবং যিনি ওনার সঙ্গে গিয়েছিলেন তিনি আমাকে এটা বলছেন, অরুণ বাবুর সাথে যিনি গেছিলেন, এই মমতা দাস ছিলেন মতিলাল রায়ের হাত ধরে এসেছিলেন সঙ্গে। তখন উনি একটা বাচ্চা মেয়ে ছিলেন,
কিন্তু উনি আমাকে যখন বলছেন শি ওয়াজ 89 ইয়ার্স ওল্ড। অরুণ বাবুর খুব কাছের মানুষ ছিলেন। বলছে অরুণ ভাইয়ের সঙ্গে যখন প্রথম দেখা হয় নেতাজি হাউ হাউ করে দুজনকে জড়িয়ে ধরে কাঁদছে। বলছে ভাই একদিন কোথায় ছিলে? বলছে অরুণ ভাইয়ের থেকে বয়সে ছোট ছিল নেতাজি, অরুণ ভাই বলে ডাকতেন। বলছে আমাকে বলেছিলেন যে দেখিস আবার বাইরে গিয়ে ওই গেরুয়াধারী আর রুদ্রাক্ষ দেখলেই সাধু ভেবে প্রণাম করতে যাস না, কিন্তু সাধুরা কিন্তু ভেকও হয়। বলছে যে আপনি তাহলে এটা পড়ে আছেন, আমি তো ভেক। ঠিক আছে, এরকম করে বলেছিলেন। এবং উনি ওনাকে বলেন যে অরুণ ভাই তুমি আমার এই কথা কিন্তু কাউকে কখনো বলবে না, সময় কি এক কথা, আমার কথা কাউকে বলবে না। তুই বিশ্বাস করবি না, প্রত্যেকটা ছত্রে ছত্রে কিন্তু সব মিলে যাচ্ছে, আমার পাজলের মতন মেলে। হ্যাঁ, অরুণ দত্ত এসে একটা পূজাবার্ষিকীতে লিখলেন, প্রবর্তকের একটা পূজাবার্ষিকী বেরোতো, সেখানে উনি লিখলেন মিতাজি শীর্ষক নাম দিলেন। কি লিখলেন? যে তোমাকে তো তোমার নামেও ডাকতে পারি না, তোমাকে কি নাম দেব আজ? তোমার সঙ্গে এই সাক্ষাৎ আজ মানুষকে জানাতে পারি না। হ্যাঁ, লিখছেন যে তোমাকে তো নিজের নামেও ডাকতে পারি না, তুমি যখন দেশনায়ক হিসাবে, যখন আজাদ হিন্দ ফৌজের সর্বাধিনায়ক হিসেবে দেশকে নেতৃত্ব, মানে লিখছেন এসব, কিন্তু নাম কোথাও লিখছেন না। তাই তোমাকে আজ সম্বোধিত করলাম মিতাজি নামে, লিখছেন অরুণ দত্ত। এবং এই অরুণ দত্তের সঙ্গে সুভাষচন্দ্র সাক্ষাৎ করতে আসলেন এই প্রবর্তকে। তিনি থাকতে এসেছিলেন চন্দননগর, কিন্তু থাকতে পারেননি। চারিদিকে চাপ, যেখানে যাচ্ছেন মানে কিছুদিন পরে খবর হয়ে যায়, পুলিশ চলে আসে। অরুণ বাবু ছিলেন সেই সময় ফরাসি সরকারের খাদ্যমন্ত্রী। ফরাসিরা জানিস অনেকদিন পর্যন্ত ছিল দেশে, তো ফরাসি সরকারের খাদ্যমন্ত্রী ছিল বলে পুলিশ অতটা ওনাকে ঘাঁটতে পারেননি। পরবর্তীকালে উনি পাশেরই একজন প্রভাবশালী ব্যক্তির আমবাগানে ওনাকে থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন। তো মমতাদি আমাকে সমস্ত ঘটনাটি বলেন যে জানো তো এরকম এখানে ছিল, মানে ওইখানে নবদ্বীপ থেকে এসে এই চন্দননগরের প্রবর্তকে ছিলেন। ঠিক আছে, আচ্ছা, এবার কলকাতা আসার বিষয়টা বলি। দেখ ব্যাপারগুলো কিরকম অদ্ভুত। উনি অরুণ দত্ত সম্পর্কে আমার একটা কথা বলেন যে জানো ভাই, তুমি কখনো অরুণদাকে যদি দেখতা না, অরুণদার পিছন দিয়ে না জ্যোতি বেরোতো, কি অদ্ভুত সুন্দর দেখতে ছিল অরুণদাকে। অরুণ ভাই আমাকে বলতো মমতা বেশি ঘাটাস না, ওইরকম একটা লোককে এইসব কথা জিজ্ঞাসা করিস না। খুব দুঃখ ছিল জানো মনে, বুঝতাম মাঝে মাঝে। একবার ওনাকে বিকেলবেলা রেখে গেছিলাম একজনের দায়িত্বে, ওনার বিকেলের খাবারটা সেদিন জোটেনি, আর যার বাড়িতে রেখেছিলাম সে নাকি খুব কটু কথা বলেছিল। আমি ভাবতে পারি না এরকম একটা ব্যক্তিত্বকে কেউ কটু কথা বলতে পারে। বলে জানিস আমাকে ফোন করে হাউ হাউ করে কাঁদছে, বলছে কুণাল তুমি ভাবতে পারো সেই মানুষটার কি অপমান হয়েছিল সেদিনকে, আজকে কি দেশ ক্ষমা করবে কোনোদিনও? এই দেশ কি দিল সেই মানুষটাকে? সামান্য হয়তো একটু বিকেলের খাবার চেয়েছিলেন, সেটা পাননি। ভাবতে পারিস নেতাজির মতন একটা ব্যক্তিত্ব বিকেলের দুটো মুড়ি, একটু কিছু খাবার চেয়েছিল, একটু মুড়ি, একটু তার সাথে একটু সন্দেশ, সেইটা পায়নি, সেটা চেয়েছিলেন বা একটু হয়তো বলেছিলেন আমাকে বিকেলের কিছুটা দাও, সেটা তিনি অপমান করেছিলেন সেই বাড়ির মহিলা। তারাও তো কিছু জানতো না, কে ব্যক্তি তো জানতো না। সেটা স্বাভাবিক। এইবার মমতা দিয়ে আমাকে হাও হাও করে যাচ্ছে, বলছে আমার কাউকে কিছু প্রমাণ করার নাই ভাই, আমি তো চলে যাবো কদিন পর। উনি চলেও গেছেন পৃথিবী ছেড়ে। এই তুমি এলে আমার এখানে জানতে চাইলে। মমতা দিয়ে আমাকে তারপরে বলেন যে জানো ভাই ওর কার্বঙ্কল হয়েছিল, ও এখানে থাকতে পারলো না। অরুণদাকে বললো যে অরুণ ভাই এখানে তো থাকতে এসেছিলাম, কিন্তু তোমাদের চন্দননগর আর আগের মতো নেই, পুলিশ লোকজন, এখান থেকে যেতেই হবে। তখন কার্বঙ্কল হওয়ার ফলে ওকে মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার একটা ব্যবস্থাপনা করা হয়েছিল। তো মমতা দিয়ে আমাকে বললো গড়িয়া আছে না, গড়িয়া না, ওখানে ডক্টর মিত্র বলে একটা ডাক্তার ছিল, ওর কাছে আমরা নিয়ে গেছিলাম, ওই সব চিকিৎসা ব্যবস্থা করে দিয়েছিল, আমরা কিছু পয়সা করে ওকে দিয়েছিলাম। গড়িয়াতে ওর একটা ডিসপেন্সারি আছে, ডাক্তারখানা আছে, ওখানে নিয়ে গেছিলাম, অরুণ ভাই ব্যবস্থা করে দিয়েছিল। এবার দেখ অরিজিৎ কিভাবে মিলছে বিষয়গুলো, তুই তো অবাক হয়ে যাবি। আমি বাড়িতে এসে গড়িয়াতে তো ভাই আমি থাকি, আমার বাড়ির সামনে ঘটনা ঘটছে আর জানবো না? হয়তো আমি জন্মাইনি তখন। আর বাবাকে এসে জিজ্ঞেস করলাম, বাবা 1960s এখানে ডক্টর মিত্র বলে কে ছিল? বলে না, ডক্টর মিত্র বলে কেউ ছিল। হ্যাঁ, তবে একজন ডক্টর ছিলেন যার নাম ডক্টর বিকাশ মৈত্র। মিত্র কাছাকাছি। আচ্ছা, কোথায় বাড়ি? বলে ওই যে গড়িয়ায় বড় বাড়িটা বিকাশ মৈত্রের বাড়ি। আর এখন ডক্টর বিক্রম ব্যানার্জি যেখানে বসেন ওটা তো ওনাদেরই চেম্বার ছিল, এখন ডিসপেন্সারি কাম চেম্বার।
তো আমি ওই বিকাশ মৈত্রের ছেলের নাম্বার জোগাড় করলাম, হ্যাঁ ফোন করলাম, ফোন করে বললাম যে স্যার এরকম আপনাকে আমি নেতাজি একটা বিষয়ে জানতে চাই, আমার নাম কুণাল বোস। বলছে আপনি ইউটিউবে ভিডিও বানান? বললাম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা বলার পর হঠাৎ করে আমি ওনাকে বললাম যে স্যার আপনাদের সম্পর্কে আমি জানতে পেরেছি চন্দননগর থেকে। উনি বললেন আপনি যা শুনেছেন ঠিক শুনেছেন, এখন প্রচণ্ড ব্যস্ত আছি, কথা বলতে পারবো না, পরে কখনো ফোন করবেন আর এইসব বিষয়ে জিজ্ঞেস করবেন না। ফোনটা কেটে দিল। আবার কদিন পর ফোন করলাম যে দাদা, তখন স্যার থেকে দাদা হয়ে গেছে, দাদা মানে না কুণালবাবু এসব বলা যাবে না, কিন্তু যা শুনেছেন ঠিক শুনেছেন, নেতাজি ঠিক শুনেছেন এসেছিলেন। না মানে এগুলো না বললে কি করে, এগুলো ওনাকে আমি কনভিন্স করে পাচ্ছি না কিছু। 3-4 বার ফোন করেছি, কিছুতেই রাজি না। একদিন হঠাৎ করে মহালয়ের দিন আমাকে ফোন করে বললেন আপনি কোথায় আছেন? বললাম বাড়িতে। আমার সেদিন জন্ডিস সবে ধরা পড়েছে, জন্ডিস না তো ডেঙ্গু, মানে সেই দিনই ডেঙ্গুটা ধরা পড়েছে, আমি জানতাম না আমার ডেঙ্গু হয়েছে। আমি ওই শরীর খারাপ জ্বর নিয়ে চলে গেছি ওনার বাড়িতে। উনি একটা রুদ্রাক্ষ পড়া বসা ভদ্রলোক আমাকে বলছেন কি জানতে চান বলুন। বললাম নেতাজি এসেছিলেন আপনাদের এখানে? এসেছিলেন, আমাদের এখানে এসেছিলেন, কিন্তু ঘটনা ঠিক তা নয়। কি বলুন একটু। বলুন দেখুন, আমার বাবা ডক্টর বিকাশ মৈত্র খুব রাশভারী মানুষ ছিলেন। উনি প্রচণ্ড ভয় পেতাম বাবাকে, সবাইকে সব কিছু বলার মতন ব্যক্তিত্ব উনি নন। উনি আমাকে একটা নির্দেশ দিয়েছিলেন যে আমাদের চেম্বারে একজন আসবেন, তুমি ওনাকে আমাদের বাড়িতে নিয়ে এসো, এইটুকুই নির্দেশ ছিল। তো একদিন সকালবেলা এরকম একজন ব্যক্তি আমাদের চেম্বারের সামনে আসেন, অদ্ভুত সুদর্শন দেখতে, দেখলে মনে হয় কি চোখের পিছন দিয়ে জ্যোতি বেরোয়, এত সুন্দর দেখতে। বললাম কি নাম? বলে ওনার নাম অরুণ দত্ত। লিঙ্ক করতে পারছিস মমতাদির কথাটার সাথে? সেম কথা, মানে কেউ কাউকে চেনে না কিন্তু। বলছে তারপর? বলে আমি ওনাকে আমার বাড়িতে নিয়ে এসেছিলাম, উনি আমাদের বিভিন্ন ঘর দেখলেন, এদিক ওদিক দেখে জিজ্ঞেস করলেন এই রাস্তাটা কোথায় যায়, তা বলে ওই রাস্তাটা কোথায় যায়, স্টেশন কত দূর এখান থেকে, এসব জিজ্ঞেস করলেন, তারপর চলে গেলেন। তো আমি বললাম আচ্ছা অরুণ দত্ত আপনাদের বাড়িতে এসেছিলেন? বললেন হ্যাঁ, মেবি রেকি করতে এসেছিলেন। বললাম কি কারণে? বলে ওনার অ্যাকচুয়ালি একটা পিঠে কি ফোড়া হয়েছিল, নেতাজিকে এখানে রাখার একটা বন্দোবস্ত চলছিল অপারেশনের পরে আমাদের বাড়িতে। আপনি ব্যাপারটা কোথা থেকে জানতে পারলেন? বলে এটা আমি আমার মার কাছ থেকে একদিন জানতে পারি। আমার মা একদিন ডেকে বলেন জানো যিনি সেদিনকে আমাদের বাড়িতে এসেছিলেন তিনি কেন এসেছিলেন? তিনি নেতাজিকে নিয়ে আসতে চেয়েছিলেন আমাদের বাড়িতে। তখন উনি আমাকে বলেন যে দেখুন আমাদের বাড়িতে ফাইনালি উনি আসেননি, ওনাকে মেডিকেল কলেজে একজন ডাক্তারের ব্যবস্থা করে দিয়েছিলেন আমার বাবা। ওনার মেডিকেল কলেজে ওই চিকিৎসকই ওনার অপারেশন করেছিলেন কলকাতায়। এবং আমার বাবা মারা যাওয়ার আগে আমাকে বলেছিলেন যে জানো আমাদের বাড়িতে নেতাজি সুভাষচন্দ্র বসুর আসার কথা ছিল, ওদের আমাদের বাড়িটা ঠিক পছন্দ হয়নি, ওরা নিরাপদ মনে করেনি আমাদের বাড়িটা, সে কারণে ও এখানে আসেনি। কিন্তু তুমি এটা মনে রেখো বিধান, এই কথা কোনোদিন কাউকে বলবে না। অরিজিৎ সেম কথা সবাই আমাকে বলেছে, এক কথা কোনোদিন কাউকে বলবে না। উনি আমাকে কোনোভাবে টেলিভিশন মানে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে দিলেন না অন ক্যামেরা, উনি রাজি হলেন না। বাট এটা ট্রুথ, উনি কলকাতায় এসেছিলেন। শেষ 3টে বছর কিরকম কেটেছে? শেষ 3টে বছর নয়, তুই ভাবলে অবাক হবি। তোর মাধ্যমে মানুষের জানা উচিত যে একটা মানুষ তার জীবন কি কষ্টে কাটিয়েছেন, যে মানুষটা লিবারেটর অফ ইন্ডিয়া। সেই মানুষটা উত্তরপ্রদেশের ওই কঠিন ঠান্ডায়, কঠিন গরমে, এক চিলতে টিনের ছাদ, একটা স্যাঁতস্যাঁতে কোনো একটা ঘর, কোথাও হয়তো একটা সামান্য পাঁচিল, কোথাও একটা ভাঙাচোরা মেঝে, শ্যাওলা পড়ে রয়েছে দেওয়াল, সেই ঘুপচি অন্ধকার ঘরের মধ্যে দিনের পর দিন সময় কাটিয়েছেন, রাত কাটিয়েছেন, আরাধনা করেছেন। আমার একটা প্রশ্ন জানিস তো, আমাকে এই কথাটা আমি বহু জায়গায় গিয়ে বলি, আমাকে শক্তি সিংজি বলেছিলেন যে কুণাল সাহেব আপনাকে ধরুন দারুণ একটা 5 স্টার হোটেলে একটা থাকার ব্যবস্থা করে দেবো, আপনাকে দারুণ ব্যবস্থা থাকবে থাকার, আপনাকে রোজ বিরিয়ানি খেতে দেবো, দারুণ দারুণ খাবার যা চাইবেন তাই ডিশ দেবো। আপনি কতদিন থাকতে পারেন সেই ঘরটার মধ্যে? 1 দিন, 10 দিন, 1 মাস, 1 বছর, 10 বছর? একটা মানুষের পক্ষে সম্ভব দিনের পর দিন ঘরের মধ্যে বসে থাকা? আর ওই মানুষটা সমস্ত বৈভব ছেড়ে অলমোস্ট 40টা বছর অন্তরালে থাকলেন
তার মধ্যে এতগুলো মানে প্রায় 30 থেকে 35 বছর এক চিলতে একটা ঘরের মধ্যে কাটিয়ে দিয়েছেন। কেন? কার জন্য? কি উদ্দেশ্য ছিল? কি চেয়েছিলেন? কিচ্ছু চাননি উনি কারোর কাছ থেকে। উনি চেয়েছিলেন নিজে একটা আড়াল রেখে নিজের জীবনটাকে তিনি সম্পূর্ণ অন্য দিকে নিয়ে গেছিলেন। কারণ আড়াল ছাড়া তো সম্ভব না, উনি জনপ্রিয় ব্যক্তি না। আড়াল না রাখলে তো উনি থাকতে পারবেন না, উনি তো কোনো সাধারণ মানুষ নন। সবাই চিনে যাবে, সবাই জেনে যাবে, তাই আড়াল দরকার। উনি যেখানে যেখানে থাকতেন সেখানে সেখানে পুলিশ খবর পেয়ে যেত, লোকজন চলে আসতো, ভিড় জমতো, সেখান থেকে শিফট করে অন্য জায়গায় চলে যেতেন। উনি শেষ যে 5টা বছর রামভবন ছিলেন, আমি রামভবন গিয়েছি, তার আগে অব্দি উনি বিভিন্ন জায়গায় থাকতেন, বিভিন্ন জায়গায় ছিলেন। যেমন ধর তুই চন্দননগর গেছে, থাকতে পারেনি, কিন্তু ওখানেও পুলিশ জানাজানি হয়ে গেছে। কতদিন ছিলেন? 1-2 মাস। হ্যাঁ, মানে জাস্ট কয়েকদিনের জন্য এসেছিলেন, কিন্তু থাকতে পারেন। অরুণ ভাইকে বলেছিলেন তোর এখানে থাকার মতন ব্যবস্থা নেই। উনি উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায় থেকেছেন। লীলা রায় যখন জানতে পারেন বিষয়গুলো, লীলা রায়ের যারা সঙ্গী ছিলেন তারা কিন্তু বিভিন্ন জায়গায় যেতেন, এবং তাদের জন্য মশার কয়েল থেকে শুরু করে মশারি সমস্ত কিছু বন্দোবস্ত ওনার কাছে ছিল। তো তোকে একটা কথা বলি, যখন অম্লান কুসুম ঘোষ ব্ল্যাক বক্স অফ হিস্ট্রি নিয়ে একটা ডকুমেন্টারি করলেন, সেই সময় ওই জায়গাটার ছোট্ট একটা জিনিস ছিল, সেটা অম্লানদা খুব সুন্দর করেছিলেন, ভালো কাজ করেছিলেন অম্লানদা, যিনি জাস্টিস মুখার্জির ওই বিষয়টা সামনে এনেছিলেন, যে গুমনাই বাবাই নেতাজি। তো ওখানে একটা ব্যাপার ছিল যে ওনার সঙ্গে যারা সাক্ষাৎ করতে যেতেন তাদের মধ্যে দুলাল নন্দী এবং সন্তোষ ভট্টাচার্য, যারা প্রথম নির্দেশ পেয়ে ওখানে গিয়েছিলেন লীলা রায়ের নির্দেশে। তো ওনারা ওখানে ডকুমেন্টারিতে বলেছিলেন যে ভগবানজির সঙ্গে প্রথম যেদিন সাক্ষাৎ হয়, উল্টো দিকে ঘরের মধ্যে উনি বসা, পর্দা দেয়া, তো উনি খুব মানে ওনার গলার আওয়াজ খুব শার্প ছিল এবং ভীষণ দাম্ভিক একটা ব্যাপার ছিল। দম্ভ নয়, মানে ওই কনফিডেন্স। কি নাম, বাবার নাম কি, কোথা থেকে এসছো, আমি সব শুনতে চাই না। দেশটাকে স্বাধীন করেছে ভাই ওই লোকটাই, আলটিমেটলি ওই লোকটা। তুই ভাব কাদের সাথে উঠতে বসতে। হ্যাঁ, মানে পৃথিবীতে আজও যাদের নাম ওয়ার্ল্ড লিডার্স হিসেবে বিখ্যাত, অর্কুখ্যাত, আমার মনে হয় সুভাষচন্দ্র বসু একদম ওয়ার্ল্ড লিডারের পর্যাতেই পড়ে। সেটাই তো বলছি, মানে পৃথিবীর যেসব ওয়ার্ল্ড লিডার, যেমন ধর তোজো, মুসোলিনি, হিটলার, স্টালিন, এই লেভেলের লোকেদের সঙ্গে ওঠা বসা, ভারতবর্ষে এরকম ফিগার জন্মেছে। আর সো দুলাল নন্দীরা ছিল না কারণ, না, ওটাই তো বড় কথা। তো দুলাল নন্দীরা যখন জানি সুভাষচন্দ্র বসু, হ্যাঁ, মানে আমি মাঝে মাঝে ভাবি, জানিস তোর একটা ব্যক্তিত্ব যদি আমার সামনে এসে দাঁড়ায়, হ্যাঁ কি বলবো, আমিও ভাবি কি বলবো, কিছু বলারই নেই। তো ওনাদের কিছু বলার ছিল না, ওনারা হতভম্ব, বুঝে উঠতে পারছে না কি করবে। প্রথম কথা, আমি কিছু শুনতে চাই না, আমার জন্য একটা রেশন কার্ড বানিয়ে দিতে হবে, আমি কেন রেশন পাচ্ছি না, আমার সমস্যা হচ্ছে। তো দুলাল নন্দীর বক্তব্য ছিল রেশন কোথা থেকে ব্যবস্থা করবো, রেশন কার্ডের এখানে চিনি না, কিছু না, অন্য একটা রাজ্য। তো ওনারা কি রেশন অফিসে যান, রেশন অফিসে গিয়ে একটা পয়সা খাইয়ে একজন বেয়ারাকে দিয়ে রেশন অফিসারের সাথে দেখা করেন। তো রেশন অফিসারকে বলেন যে এরকম একজন সাধু রয়েছেন, তো ওনার রেশন কার্ড নেই। এটা হয়তো আজকের সময় হলে হতো না, তখনকার দিনে আজ থেকে অনেক বছর আগে হয়ে যায়। তো আপনি যদি একটু করে দেন। তো উনি বলেন হ্যাঁ করে তো দেবই, কিন্তু আমাকে একবার দেখতে হবে, ওনাকে নিয়ে আসতে হবে। যে নিয়ে আসবো মানে আমরা একেবারে দিকে মুখ দেখছি, একেবারে কি করে নিয়ে আসবো? বলছে না, নিয়ে তো আসতে পারবো না, উনি তো কোথাও যান না। তখন নাকি ওনারা ডিসাইড করেন যা হবে তুলুন, তোকে গাড়িতে নিয়ে চলুন, যা হবে ওখানে দেখা যাবে। তো তাতে নাকি ওনারা ওকে নিয়ে, যেখানে সেই সময় উনি ছিলেন সেই জায়গাটা আমার মনে পড়ছে না এই মুহূর্তে, সেইখানে ওনাকে নিয়ে যান এবং ওরা দূরে দাঁড়িয়ে থাকে এবং দূরে দেখেন যে ভগবানজি এটা গেরুয়া পরা বসা, বাইরে চেয়ার নিয়ে। ওনারা ইঙ্গিত করে বলেন ওই যে ওখানে চলে যান। তো ওনার হাতে একটা কাগজ ছিল, ওই অফিসার, রেশন অফিসার যান এবং ওনারা বলছেন, দূর থেকে ওনারা শুনতে পাচ্ছেন, বলছেন মানে সরস্বতী দেবী যিনি ওনার সঙ্গে থাকতেন, বলছে জগদম্বে উনকো প্রসাদ দো, মানে পুজো হয়ে গেছে, তার প্রসাদটা দিতে বলছে। বলার পর কিছুক্ষণ পরেই দেখছি উনি একটা ঢিপ করে প্রণাম করলেন অফিসার, ওই ভগবানজিকে প্রণাম করলেন, তারপরে কি একটা সাইন করলেন, প্রসাদটা নিয়ে চলে এলেন পাশ দিয়ে গাড়ি। মানে অ্যাকচুয়ালি সবাই সবকিছু জানতেন, ওটাও সুযোগ খুঁজছিল ওটা দেখা করার। আচ্ছা 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 আচ্ছা, অফিসার জানতেন তো। আরে ভাই তুই ফৈজাবাদে কখনো যা, গিয়ে দেখ উনি কোথায় থাকতেন। যেখানে ওই রাম ভবন না, তার আশেপাশে সার্কিট হাউস থেকে শুরু করে মানে পুলিশ চৌকি থেকে শুরু করে সব বড় বড় প্রশাসনিক ভবন, যেখানে উনি থাকতেন রাস্তার পাশে, এবং পেছন দিকটাতে উনি থাকতেন আউট হাউসে। এবং সেখানে তুই একটাই ঘর, সামনে একটা বারান্দা, সামনে একটা ছোট্ট জানলা মতন রয়েছে। এবং এই মানুষটা দিনের পর দিন এখানে থাকতেন, উত্তরপ্রদেশের সিএম তার সঙ্গে যোগাযোগ করছেন। এমনকি প্রণব মুখার্জি সেখানে গিয়েছিলেন,
হুম। প্রণব মুখার্জি গিয়েছিলেন। ওকে, একটু বলো এটা। আমাকে একজন ভগবানজিরই একজন খুব ক্লোজ, যার মাধ্যমে এই খবরটা পরবর্তীকালে জানা যায় যে তিনি অ্যাকচুয়ালি ওনার নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, তিনি নাকি প্রণব মুখার্জিকে নিয়ে গিয়েছিলেন ভগবানজির সঙ্গে দেখা করতে। এবং তারপরেও উনি অতটা শিক্ষিত মানুষ নন, তিনি ওই বিষয়গুলো তো মাথায় রাখেন। পরে যখন প্রণব মুখার্জি প্রেসিডেন্ট হয়েছেন, উনি নাকি ওনাকে দেখে বলছে, আরে এ বান্দা তো আয়া থি আপনি, मैंने इसको छोड़ा था स्टेशन पे। মানে এটা তখন উনি বলছেন যে এই বান্দা তো আয়া থা ইয়া পে। তো ইন্টারেস্টিং ব্যাপারটা এটাই যে প্রণব মুখার্জি সমস্ত কিছুই জানতেন, ইন্দিরা গান্ধী সমস্ত কিছু জানতেন, ইন্ডিয়ান গভর্নমেন্ট সব কিছু জানে। ইভেন ইন্ডিয়ান গভর্নমেন্টের কাছে সমস্ত নথিতে এটা রয়েছে যে গুমনাই বাবা নেতাজি। এবং সেটা সবচেয়ে বড় রহস্যটা যদি তোর পডকাস্টের শেষের দিকে এসে আমি বলি, আইএম বোস অনেক কাজ করেছে যেগুলো হয়তো মানুষের কাছে আমার মনে হয়েছে পৌঁছানোটা দরকার ছিল। তো সবচেয়ে বড় বিষয় যেটা হচ্ছে এই ভগবানজির তত্ত্বটাকে, গুমনাই বাবা তত্ত্বটাকে যেটা দিয়ে মুছে দেওয়া হয়েছে, যে মানে বিচার ব্যবস্থাকে সামনে রেখে, সেটার আমি কাউন্টার করেছি, এক্সক্লুসিভলি কাউন্টার করেছি। সেই কাউন্টারটা কি, ললিতা বোস যখন ওখানে যান এবং তিনি তার কাকুর সমস্ত জিনিস দেখে চিনতে পারেন, যদিও ললিতা বোস পরবর্তীকালে বদলে গেছিলেন, সেটা অন্য প্রসঙ্গ। বলা হয় বাড়ি থেকে চাপ দেওয়া হয়েছিল, কারণ তোর পডকাস্টে এই প্রসঙ্গটা উঠবে, লোকে বলবে ললিতা বোস তো চেঞ্জ হয়ে গেছিল। সে তো অনেক গল্প, অনেকের সঙ্গে অনেক আগে অনেক সন্ধি ছিল, অনেক জীবনের সন্ধি বদলায়, জীবনের মানুষের মানসিকতা বদলায়। তো ললিতা বোসের ওই বক্তব্যের পর এলাহাবাদ হাইকোর্টের নির্দেশে যাবতীয় যে দীর্ঘদিন কেস চলার পর উত্তরপ্রদেশে মহাফেজখানা সমস্ত জিনিসপত্র রাখা হয়েছিল, মানে ওই যেগুলো রামভবন থেকে পাওয়া গিয়েছিল আফটার হিজ ডেথ, সেই জিনিসগুলো মহাফেজখানা থেকে নিয়ে এবার একটা মিউজিয়ামে রাখার নির্দেশ দিয়েছিল এলাহাবাদ হাইকোর্ট। সেই কাজগুলো করা হয়েছিল। সেখান থেকে বেছে বেছে প্রায় 2,000 কিছু বেশি সামগ্রী রামকথা সংগ্রহালয় বলে একটা জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল। এবার ওই রামকথা সংগ্রহালয় জিনিসপত্র একটা কোর্ট কেন রাখবে, বড় প্রশ্ন ছিল। তাহলে কি গুমনাই বাবা নেতাজি, এ নিয়ে প্রশ্ন ছিল। তখন একটা কমিশন গঠন করা হয়, বিষ্ণু সাহায় কমিশন। এই বিষ্ণু সাহায় কমিশন আশার আলো অনেকেই দেখেছিলেন, অনেকেই দেখেননি। ফাইনালি তিনি বললেন যে গুমনাই বাবা নেতাজি। দাঁতের ডিএনএ রিপোর্টের বেসিসে উনি বলেছিলেন যে দাঁতের ডিএনএ তো মেলেনি। আজকে তোকে সেটাও বলে দিলাম, সেটাও তো এক ধরনের রহস্য। ইলেকট্রোফেরোগ্রামের রিপোর্টই জাননি, তার আবার মেলে না মেলার কি গল্প আছে? বিষ্ণু সাহায় ওটাকে হাতিয়ার করেছিল। আর একটা বড় জিনিসকে হাতিয়ার করেছিল, সেটা হচ্ছে একটা চিঠি। ওইখান থেকে যে চিঠিগুলো উদ্ধার হয়েছিল, সেখান থেকে একটা চিঠি নিয়ে এসে বলেছিল যে একজন লিখছে 1980s গুমনাই বাবাকে, যে নেতাজির জন্মদিনে আপনি যদি আমাদের বাড়িতে আসেন তাহলে আমাদের খুব ভালো লাগবে। তো উনি এটা দেখে বললেন, তো এই তো কনক্লুশন বেরিয়ে যাচ্ছে, নেতাজির জন্মদিনে যদি কাউকে ডাকে, নেতাজির জন্মদিনে কেন ডাকতে যাবে নেতাজিকে? মানে নেতাজির ফলোয়ার বলে ওভাবে লিখছে যে নেতাজির জন্মদিনে আপনি আসেন, এরকম করে কেউ লিখে নেই। কে লিখেছেন চিঠিটি? বুলবুল বলে কেউ একজন লিখেছেন কলকাতা থেকে। তো উনি একদম বাড়ি টেনে দিলেন যে হি ইজ নট গুমনাই বাবা। বাট ফাইন্ডিং সেটা ছিল না, মানে ওনার কোয়েস্ট সেটা ছিল না। কোয়েস্ট কি ছিল? হু ওয়াজ গুমনাই বাবা। বাট ওনার ফাইন্ডিং এলো হি ইজ নট নেতাজি। ঠিক আছে, বুঝতে পারলি ব্যাপারটা কিরকম দাঁড়ালো? তো এইবার যখন রায়টা বেরিয়ে গেল, সব দিকে হই হই হয়ে পড়ে গেল। কলকাতাতে কিছু নেতাজির পরিবারের নোংরা লোকজন আছেন, যারা নেতাজিকে বেঁচে খেয়েছে, আজও খায়, তাদেরকে কেউ চেনে না। তারা শুধু নেতাজির নাম ভাঙিয়ে রাজনীতি করে দিনের পর দিন নেতাজিকে ভেঙে তাদের জীবন চলে। কেউ সাংসদ হয়েছে, কেউ এই হয়েছে ওই হয়েছে, কেউ ভোটে দাঁড়িয়ে হেরে গেছে। এই প্রত্যেকটা নোংরা মানুষজন আজকে এগুলোকে কাউন্টার করে বলে বিষ্ণু সাহায় তো বলেছে গুমনাই বাবা নেতাজি না। সত্য অন্য কথা বলে। এই বুলবুল যিনি চিঠিটি লিখেছিলেন, তিনি কে, এটাও আইএম বোস খুঁজেছিল। আইএম বোস খুঁজে বের করে যে এই বুলবুল হচ্ছেন সেই সন্তোষ ভট্টাচার্য যে গিয়েছিলেন, মনে আছে, জয়শ্রীর থেকে দুলাল নন্দী সন্তোষ ভট্টাচার্য, সেই স্বাধীনতা সংগ্রামী সন্তোষ ভট্টাচার্যের মেয়ে হচ্ছেন বুলবুল। তার নাম হচ্ছে সুহিতা ভট্টাচার্য। আমি খুঁজে বার করি ট্রায়াঙ্গুলার পার্কে ওনার বাড়ি। ওনাকে আমি ফোন করি নাম্বার জোগাড় করে। উনি তখন বাচ্চা ছিলেন, বাবা লিখতে বলেছিলেন চিঠি একটা, তিনি লিখেছিলেন, তার কিছু মনেও নেই আজ। তিনি শুনে বলছেন, মানেটা কি? আমাকে তো কিছু জিজ্ঞাসাই করেনি। আমার বাবা সারা জীবন মেনে এসছেন উনি গুমনাই বাবাই নেতাজি।
আর দেখুন কুণালবাবু, আমার বাবা স্বাধীনতা সংগ্রামী ছিলেন, কিন্তু কোলে নিয়ে বসিয়ে বলবেন যে মা জানো উনি নেতাজি ছিলেন, এরকম বলবেন না। এরকম হতো না। আমাদের মন্ত্রগুপ্তি ছিল, এই কথা কাউকে বলা যেত না। আমার মা, আমি, আমার বাবা, আমরা পুজো আসলে লেক মার্কেট থেকে জিনিসপত্র কিনতাম, কত ধরনের জিনিস কিনতাম। বাবা সেগুলো নিয়ে যেতেন ফাইজাবাদ বা যেখানে যেখানে উনি ছিলেন গুমনাহি বাবার জন্য। উনি একটা ছবি আমার পাঠাতে বলেছিলেন, বাবাকে তুলে নিয়ে আসতে বলেছিলেন। আমার বাবা আমাকে সাজিয়ে গুজিয়ে স্টুডিও থেকে ছবিটা তুলে পাঠিয়েছিলেন বলে উনি খুব রেগে গেছিলেন। এরম ছবি চাইনি, একদম ক্যাজুয়াল ঘরোয়া লুকে। আবার বাবা পরে গিয়ে ওরম একটা ছবি তুলে ওনাকে দিয়েছিলেন। আমি ছোটবেলায় লিখেছিলাম একটা চিঠি, সেটা আমার মনেও নেই আজকে। সেই চিঠির ভিত্তিতে প্রমাণ হয়ে গেল উনি নেতাজি নন। ঘটনাটা এখানেই ঘটলো অরিজিৎ, যে ওই কমিশনটাকে ফর্ম করা হয়েছিল এটা প্রমাণ করার জন্য যে নেতাজি নন। তার কারণ ওনার যে ফাইন্ডিংস গুলো রয়েছে সেগুলোকে সম্পূর্ণ বিলোপ করে দেওয়া যায়। কিভাবে? ওই যে ফাইন্ডিংস গুলো পাওয়া গিয়েছিল সম্পূর্ণগুলো রাখা হয়েছিল রামকথা সংগ্রহালয় বলে একটা মিউজিয়ামে, সেটা এখনো আছে। ওই রামকথা সংগ্রহালয় কিন্তু একটা সরকারি মিউজিয়াম। কি ধরনের মিউজিয়াম ওটা? ওই মিউজিয়ামে যাবতীয় জিনিসপত্র বাবরি মসজিদ ডেমোলিশের পর যে রাম মন্দিরের যে সকল জিনিসপত্র পাওয়া গিয়েছিল বাবরি মসজিদের ভেতর থেকে, সেগুলো এনে ওখানে রাখা হয়েছিল 1992-তে। তো সেই অর্থে রামকথা সংগ্রহালয়, তাতে আরো অনেক গ্যালারি ফ্যালারি ছিল। তার মধ্যে দুটো গ্যালারি ছিল গুমনাহি বাবার গ্যালারি, দুটো গ্যালারি। আমি যখন উত্তরপ্রদেশ যাই তখন খোঁজ পাই, এবং সেখানে মানে খোঁজ তো জানতাম আগের থেকে, ওখানে যাওয়ার একটা লাইসেন্স পাই। মানে বিশ্ব হিন্দু পরিষদের একজন নেতা ব্যবস্থা করে দিয়েছিলেন। তো আমি যখন সেখানে ঢুকি না, আমাকে প্রথমে বলা হয় এখানে নেতাজি নামটা নেবেন না, আপনাকে মার্ডার করে দেওয়া। ভাব, ভারতের মতন দেশে, ভারতে নাকি নেতাজির নাম বলে মার্ডার করে দেবে। আমাকে কে বলছেন কথাটা? কিউরেটার ওই মিউজিয়াম। আমি বলেছি নেতাজির গ্যালারিটা কোথায় আছে? বলছে यहाँ पे नेताजी नाम मत लेना, गुमनामी बाबा बोलो, नहीं तो मर्डर हो जाओगे। क्यों? বলছে यहाँ पे कोई भी पढ़ भी नहीं मार सकता, वो सब बंद रहता है। বলছে ওই গ্যালারি খোলে না, আজকে ঝাড় দেওয়ার জন্য খুলেছেন, যান তাদের দেখে নিন। আমি গিয়েছি অরিজিৎ, চোখ দিয়ে না জল বেরিয়ে যাবে তো দেখলে। কি নেই ওখানে? দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহার করা যাবতীয় সামগ্রী, বিভিন্ন ছবি, ওনার পরিবারের সমস্ত ছবি, কত বড় বড় ম্যাপ, নানা রকমের বই, হাজার হাজার বই, বরুণ সেনগুপ্তর লেখা বই, বিভূতিভূষণের লেখা বই, নেতাজিকে নিয়ে লিখছেন বরুণ সেনগুপ্ত, নেহরু কি বলছেন নেতাজিকে নিয়ে, ইন্ডিয়াকে নিয়ে সেসব বই, লীলা রায়ের অন্তিম সজ্জার ছবি, সমর ঘোষ দাঁড়িয়ে রয়েছেন পাশে, মা ভবতারিণী সুভাষচন্দ্রের আরাধ্য দেবী ছিলেন তার ছবি, কমণ্ডলু, ওনার দাঁতের স্যাম্পেল, কিছু ব্লাডের অ্যাম্পিউল পড়ে রয়েছে, ওনার অস্থি পর্যন্ত, ওনার হাতের লেখা চিঠি, কত কিছু রয়েছে, কিন্তু ওগুলো দর্শকদের জন্য খোলা হয় না। বাট দ্য ট্রুথ ইজ ভেরি ভেরি ভেরি, আমি বলবো এর থেকে দুঃখের বিষয় ভারতবর্ষের ইতিহাসে কিচ্ছু ঘটেনি। ওই মিউজিয়ামটা আজ আর নেই, মানে সরকারের হাতে। ওই কিউরেটর আমাকে সেদিনকে বলেন, স্যার এই মিউজিয়াম যা রা হ্যায় গভর্নমেন্ট কে হাত সে। কিউ? বলছে এটা সম্পূর্ণ রাম মন্দির ট্রাস্টের হাতে চলে যাবে, একটা প্রাইভেট ট্রাস্টের হাতে। কেন? বলছে ये तो राम का चीज है ना, सब कुछ राम मंदिर वाला चीज है, और गवर्नमेंट तो বলেই দিয়েছে যে ওটা গুমনাহি বাবা নয়, মানে নেতাজি নয়, তাহলে ওই জিনিসপত্র রেখে কি হবে? সেই ঘটনাটাই ঘটলো। আমি সমস্ত ছবি লুকিয়ে তুলেছিলাম ওখানে গিয়ে। क्यूरेटर আমাকে বলছে, স্যার महफिज खाना में अभी इतना चीज पड़ा हुआ है ना, हम लोग बांग्ला नहीं पढ़ सकते, বাংলা পড়তে পারি না। সব চিঠিগুলো যদি দেখেন আপনি, অনেক কিছু উদ্ধার করতে পারবেন ওইসব চিঠির মধ্যে দিয়ে। হাজার হাজার জিনিস পচে যাচ্ছে, ওনার জামা কাপড়গুলো পুরো একদম কাগজ হয়ে গেছে মাটির সাথে লেগে লেগে, কত ফাইলস পড়ে রয়েছে, ট্রাঙ্ক ভর্তি ভর্তি পড়ে রয়েছে, যেগুলো গুমনাহি বাবার জিনিস ছিল ব্যবহার করা, সেগুলো মাহফিজ খানায় পড়ে রয়েছে। ওগুলো আর কি আনবে? আর তো কোনো প্রয়োজন নেই, এইটি তো চলে যাচ্ছে। আমি ওখান থেকে চলে আসি, আমি ওটা নিয়ে একটা টুইট করেছিলাম, কিন্তু কিচ্ছু হয়নি। কিছুদিন পর শুনলাম রাম মন্দিরের উদ্বোধনের পর সেটা দিয়ে দেওয়া হয়েছে। হয়তো আজকে এই পডকাস্টটা শুনে অনেকেই বলবেন যে আপনি রাম মন্দিরের বিরোধিতা করছেন। আজকে রাম মন্দির তৈরি হয়েছে, প্রচুর মানুষ আনন্দে নাচানাচি করছে, রাম মন্দির প্রতিষ্ঠা পেয়েছে, আমাদের দেশের সরকারও হয়তো খুব আনন্দ পেয়েছে, তাদের ভোট ব্যাংকে রিফ্লেক্ট করে সেই আনন্দটা, সে কারণে তারা আনন্দ পায়। আমি কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে চারণ করছি না, বাস্তবটা বলছি, আমি সুভাষচন্দ্রের পক্ষে। আজকে ভারতবর্ষের যে রামকে নিয়ে এত লড়াই, এত আন্দোলন, যে রাম মন্দির ফাইনালি প্রতিষ্ঠা হলো, আজকে কোথায় প্রতিষ্ঠা হলো? রাম মন্দির যেখানে ছিল সেখানেই, সরজু নদীর ধারে।
এক রামকে প্রতিষ্ঠা করতে গিয়ে আরেক রামকে আমরা বিসর্জন দিলাম। আরেক রামের সমগ্র যাবতীয় জিনিসপত্র যেখান থেকে প্রমাণ করা যেত, সেই রাম যে ভারতকে স্বাধীন করেছিল, যে রাম এই সরজুতেই জল সমাধি নিয়েছিল, আর আরেক রাম সেই সরজুর পারেই এক প্রকার সমাধিস্থ হয়ে রয়েছেন। যদি গুপ্তার ঘাটে গিয়ে তুই দেখিস, পৃথিবীর এত জায়গা থাকতে সেই মানুষটি কিন্তু এই অযোধ্যাতেই এসেছিলেন, এবং অযোধ্যাতে আজও তার সমাধি রয়েছে। লোকে রাম মন্দির দেখতে যায়, কিন্তু তার সমাধি দেখতে যায় না, কারণ তারা জানে না। মানুষকে জানানো হয়নি যে গুমনাই বাবার সমাধি রয়েছে গুপ্তার ঘাটে, তার থেকে পবিত্র জায়গা রাম মন্দিরও নয়। রামকে আমি ছোট করতে চাই না, কিন্তু এক রামকে পুজো করতে গিয়ে আরেক রামকে আমরা বিসর্জন দিয়েছি। রামকথা সংগ্রহালয় সময়ের অন্ধকারে হারিয়ে গেছে, আর কেউ সেখানে গিয়ে গুমনামি বাবার জিনিস খুঁজতে পারে, সুভাষচন্দ্রের জিনিস খুঁজবে না, কারণ গভর্নমেন্ট অফিসিয়ালি ঘোষণা করে দিয়েছে ওটা সুভাষচন্দ্রের জিনিস নয়। আজকে ওগুলোকে লোপাট করে দিলেও কেউ কিছু বলতে পারবে না। এটা হচ্ছে সবচেয়ে বড় রিয়েলিটি ভারতবর্ষে সুভাষচন্দ্রের। আমরা 23শে জানুয়ারি সেলিব্রেট করছি সুভাষচন্দ্রের জন্মদিন, কিন্তু বাস্তবে সুভাষচন্দ্রের সঙ্গে যে অন্যায়গুলো হয়েছে তার বিচার কোথাও হয়নি। আমি এই কথা সমস্ত জায়গায় গিয়ে বলি, নরেন্দ্র মোদী সমস্ত সত্য জানেন, এবং তিনি হয়তো বুঝে গিয়েছিলেন যে সুভাষচন্দ্রের ইতিহাসে হাত লাগানো যাবে না। তাহলে হয়তো বিজেপির নরেন্দ্র মোদীর পলিটিক্যাল ক্যারিয়ারে হয়তো প্রবলেম হয়ে যেতে পারে। সুভাষচন্দ্রের এই সত্য সামনে আনতে গেলে হয়তো বিজেপিকেও আসন ছাড়তে হতে পারে। আমার এখানে একটা গভীর সত্যি প্রশ্ন থাকে, আমার নিজের অবাক। যদি আমি অ্যাকচুয়ালি পলিটিক্যালিও দেখি, যদিও সুভাষচন্দ্র বসু একজন রাজনৈতিক মানুষই ছিলেন, তিনি রাজনীতির ঊর্ধ্বে হলেও তাকে রাজনীতি দিয়েও আমরা বিচার করতে পারি। স্টিল ধরো যদি কংগ্রেসের ইমেজ অ্যাফেক্টেড হয়, তাহলে তো সব থেকে বেশি লাভ বিজেপির হয় না। ওয়াই বিজেপি সো ডিফেন্সিভ? এটা খুব সহজ প্রশ্নের উত্তরটা, কিন্তু আমরা দেখি না। এটাই হচ্ছে আমাদের লাইফে ফিলোসফি, যে আমরা কিভাবে ভাবছি। তোর চোখের সামনে রয়েছে কিন্তু তুই দেখতে পাচ্ছিস না, কারণ তোকে কেউ বলছে না। বিজেপির সবচেয়ে ভোট ব্যাংক সবচেয়ে বেশি কোথা থেকে আসে? কোন রাজ্য থেকে আসে? বিহার, গুজরাট, একটা বড় লবি। আচ্ছা, গুজরাটের দুই বড় নেতার নাম কি কংগ্রেস আমলে? গান্ধীজি, সর্দার বল্লভভাই প্যাটেল। কোর্টের কেস, দুজনই গডফাদার অফ বিজেপি, কারণ গান্ধীজি গুজরাট থেকে বিলং করেন, প্যাটেলও গুজরাট থেকে বিলং করেন, আর প্যাটেল তো বিজেপির সেই অর্থে তার মূর্তি তৈরি হয়েছে বিজেপি আমলে। সো ইতিহাসগুলো কি করে লুকাবে বিজেপি? ঠিক আছে, যেখানে সুভাষের সাথে একটা ক্লাস ছিল। এবং আমি তোকে এই সত্যটা বলে রাখছি, নরেন্দ্র মোদী এই জিনিসটা বুঝতে পেরেছিলেন বলেই কিন্তু কর্তব্য মার্গে সুভাষচন্দ্রের মূর্তি বসেছে। হয়তো এক প্রকার সুভাষচন্দ্রের প্রতি বিনম্র প্রণাম জানিয়ে ক্ষমা চেয়ে নেওয়া, যে আমাদের ক্ষমা করে দিও, আমরা পারলাম। তোমার ইতিহাস যদি বাইরে আনতে যাই, তাহলে দেশ বদনাম হয়ে যাবে পৃথিবীর কাছে। দেশের থেকে বড় কিছু হয় না। বিজেপি গভর্নমেন্ট তৈরি করে, গভর্নমেন্ট চালায় নেশন। নেশন ইজ ডিফারেন্ট ফ্রম পলিটিক্যাল পার্টিস। নরেন্দ্র মোদী হচ্ছেন দেশের প্রধানমন্ত্রী, বিজেপির প্রধানমন্ত্রী নয়। সে যখন প্রধানমন্ত্রীর পদে বসছে, তখন তাকে দেশের ডেকোরাম মানতে হয়, তার কাছে নেশন আগে। বিজেপি এখানে তার ভোট পলিটিক্স ম্যাটার করছে না, কারণ ভারতবর্ষের দেশনায়ক, ভারতবর্ষের স্বাধীনতার পথিকৃৎ, দ্য লিবারেটর অফ ইন্ডিয়া, তার বিরুদ্ধে স্বাধীনতার পরও ভারতের গুপ্তচর সংস্থাগুলো গুপ্তচর বৃত্তি করেছে। তৎকালীন ভারত সরকারের নির্দেশে সেই ফাইলসও বাইরে এসছে। আজকের ডেটে দাঁড়িয়ে সেগুলো কি সত্যি কথা বলতে আমাদের রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং এর জন্য ভালো কোনো বার্তা? তারা কি চাইবে তাদের অতীত এই কুকর্মগুলো বাইরে আসুক, যেটা একটা নেশন হিসেবে ইন্ডিয়া বদনাম হয়? আজকে আইবি সেই সময় ছিল, আইবির বাধ্য হয়েছিল এগুলো করতে সেই সময়। ইনস্টিটিউশন গুলো তো এখনো আছে, গভর্নমেন্ট পার্টি চেঞ্জ হয়েছে, ইনস্টিটিউশন তো রয়েছে, রাইট। আজকে সোভিয়েত ইউনিয়ন ভেঙে গিয়ে রাশিয়া তৈরি হয়েছে। আজকে ধরে নে ইংল্যান্ড বল, আজকে ধরে নিয়ে ইভেন ইউএসএ বা জার্মানি বা জাপান, এই সমস্ত দেশের সাথে ইন্ডিয়ার একটা কূটনৈতিক সম্পর্ক আছে। আজকে ফাইল চালাচালি করতে গিয়ে পুরনো কোনো ইতিহাস যদি বেরিয়ে আসে, সেটা কি ঠিক হবে দেশগুলোর জন্য? আমাদের ইন্টারন্যাশনাল রিলেশনশিপে কি প্রবলেম হবে না? আজকে যদি আমি দেখি স্টালিন কোনো একটা খারাপ কিছু করেছিলেন সুভাষচন্দ্রের সঙ্গে, আজকে কি সেটা পুতিনকে ফেস করতে হবে না? আজকে যদি কোনো অন্যায় করে থাকে সেই সময় ইংল্যান্ড, তাহলে যদি আজকে সেটা সামনে আনে, তাহলে কি রাষ্ট্র কূটনৈতিক আজকের সময় তো আরো বেশি করে সমস্যা হবে, কারণ অতীতের খবর আজকে ভাইরাল হয়।
এটা একটা বিশাল বড় ডিপ্লোম্যাটিক প্রবলেমে পড়ে যাবে ইন্ডিয়া। ইন্ডিয়া চায় না কিছু করতে কেউটে বেরোক, কারণ সুভাষচন্দ্রের ফাইলসগুলো এতটাই ডেঞ্জারাস। আজকে MI5 থেকে শুরু করে KGB এরা সে সময় কি করেছে ভাই? লাল বাহাদুর শাস্ত্রী কি করে মারা গেল আজকে বলতে পারবে ইন্ডিয়ান গভর্নমেন্টের বলার কোনো ক্ষমতা নেই। ইন্ডিয়ান গভর্নমেন্ট RTI রিপ্লাইয়ে বলেছে যে লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যুর পর তার পোস্টমর্টম হয়েছে কিনা সেটা মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স জানে না। কুড ইউ ইম্যাজিন যে দেশের মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স জানে না যে দেশের প্রাইম মিনিস্টারের পোস্টমর্টম হয়েছে কিনা? এবার তুই বলবি তো তখন তো বিজেপি ক্ষমতা ছিল না, বাট গভর্নমেন্ট তো ইন্ডিয়ার, তার দায় নিতে হবে মোদিজিকে, বা নিতে হয়, এটাই নিয়ম অ্যাজ এ নেশন। সো অনেক বাধ্যবাধকতা আছে মানুষটা। তুমি পলিটিক্যালি ভাই যাকে তাকে সাপোর্ট করতে পারো, সেটা তোমার ব্যাপার, কিন্তু বিষয়টা হচ্ছে দেশ আগে, দেশের আগে কিচ্ছু হয় না। রয়ের প্রবলেম আছে ভাই, র চায় না এগুলো বাইরে আসুক, এগুলো সমস্যা, এগুলো বড় সমস্যা। এবং পলিটিক্যাল, তোকে তো বললাম বাধ্যবাধকতা রয়েছে, কারণ অনেকেই জানে না যে নেতাজির অন্যতম অপছন্দের ব্যক্তিগুলোর মধ্যে, যারা নেতাজিকে অপছন্দ করতেন তাদের মধ্যে অন্যতম ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল, যিনি নেতাজির বিরুদ্ধে কেস করেছিলেন। রাইট, কি সম্পত্তির তছরূপের, যেটা তার দাদা নেতাজিকে দান করেছিলেন তার কাজের জন্য, বিঠ্ঠলভাই প্যাটেল। সো ইতিহাসগুলোকে আর নতুন করে বিজেপি ঘাঁটতে চাইছেন, কিন্তু এই কারণেই কিন্তু নেতাজির ইতিহাসটাকে লুকিয়েও ফেলা হয় যাতে সামনে কোনোভাবে না আসতে পারে। এর থেকে বড় মানে ট্র্যাজেডি আর কিছু হতে পারে না। আমরা সুভাষচন্দ্রকে বিসর্জন দিয়ে দিয়েছি এক প্রকার। এটা আমাদের দেশের নেতারা কোনোদিনও বলবে না কাউকে, আমাদের মতন এই ছোটখাটো মানুষজন যারা এই নিয়ে লড়াই করছিলাম দীর্ঘদিন ধরে, তারাই বলছি। কুণালদা, শেষ করতে ইচ্ছা করছে না, একটা এপিসোডে শেষ হবে না। আর তোমার সাথে আমার যে সম্পর্ক, তাতে আমার মনে হয় না আমাদের একাধিক এপিসোড শুট করতে খুব একটা বাধা আসবে। সুভাষচন্দ্রকে যদি জানতে হয়, আমি তোর সমস্ত দর্শকদের কাছে একটাই অনুরোধ করব, সুভাষচন্দ্রকে যদি জানতে হয় তার লেখাগুলো যেন তারা পড়ে। সুভাষচন্দ্রর লেখা তরুণের স্বপ্ন থেকে শুরু করে ইন্ডিয়ান পিলগ্রিমস, যত বই রয়েছে নেতাজির লেখা, বইগুলো যখন তারা একবার পড়ে, তাহলে বুঝতে পারবে একটা মানুষ তার দেশ চেতনা, তার সমাজ চেতনা, কত উন্নত ভাবনা নিয়ে তিনি এগিয়েছিলেন। এমনকি সেই বয়স থেকে তিনি চিন্তা করেছিলেন আগামী ভারতবর্ষ কেমন হওয়া উচিত। ঠিক আছে, আজকে আমরা এই যে পার্টিশন থেকে শুরু করে এত কঠিন সময় আজকেও দেখছি, আজকেও তো আমাদের পলিটিক্যালি আমরা কোনো ভালো জায়গায় নেই, একদমই না। আমরা বিশেষ করে আমাদের রাজ্যে বল, আমাদের রাজ্যের পরিস্থিতি যে জায়গায় দাঁড়িয়েছে, অ্যাজ এ নেশন আমরা গোটা পৃথিবীর মধ্যে আমরা কোনো নির্দিষ্ট অক্ষের মধ্যেও নেই। এবং সো কল্ড জিওপলিটিক্স, যেহেতু আমার ফেভারিট সাবজেক্ট জিওপলিটিক্স, ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট সাবজেক্ট, গোটা পৃথিবীর বুকে যদি আজকে একটা বিশ্বযুদ্ধ বাদে, ভারতবর্ষ কিন্তু কার্যত এক। এবং একদমই তাই, এই মানুষটা এইখানেই না একটা বড় লিডারের সাথে তফাৎ হয়ে যায়। এই যে তুমি বলছিলে না যে লোকটার কে কে পরিচিত ছিল, লোকটা উঠছে বসছে হিটলারের সাথে বা ওয়ার্ল্ড লিডারদের সাথে, বাকি তাদের হেরেছে, তাদের কুকীর্তি বা যেগুলো ব্রিটিশরা দাগিয়ে দিয়েছে সেগুলো পরে এসছে। আমি বলছি ওয়ার্ল্ড লিডারদের সাথে এই যে উঠছে বসছে, এবং ওয়ার্ল্ডের যে লবি, সেই কোথাও তো গিয়ে তোজোর যে লিয়াজও করতেন না সুভাষচন্দ্রের সঙ্গে, সাফার করেছি। আমরা তো 1962 তে সাফার করেছি। অবশ্যই আমরা হেরেছিলাম, পরিষ্কার 100%। নেহরুর বোকামির জন্য হেরেছিলাম। এবং মানে আবার কোথাও গিয়ে মনে হয় এটা নিয়েও পরে একটা আলোচনা করব, যে ওই সময় যখন USA এয়ারফোর্স আমাদের এখানে আসছে, তখন যদি আমরা যুদ্ধটা কন্টিনিউ করতে পারতাম, চায়না সাপ্লাই লাইন একদম কেটে যেত, কারণ ওই সময় নভেম্বর মাস হয়ে গেছিল, আমরা আকসাই চীনের কন্ট্রোলটা পেয়ে যেতাম। একদমই তাই। এবং এটা 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 বলা উচিত যে সেই সময় ওই সোলজারগুলোকে আমরা মারিয়েছিলাম, মানে জুতোও ছিল না ভালো লড়াই করার জন্য, ওই মানুষগুলোকে আমরা মারিয়েছিলাম, খুন করেছিলাম ইনডাইরেক্টলি। যে লিয়াজও করতেন না তোজোর নেতাজি সুভাষচন্দ্রের সঙ্গে, তিনি ভয় পেতেন রীতিমতন কথা বলতে। কি প্রশ্ন করবেন, তিনি তোজোকে সেটা গিয়ে বলেছিলেন যে এই লোকটার সাথে কথা বলা যায় না, এত রাশ ভারী। এবং মানে আমার মনে হয় তোর পডকাস্টে এটাই লাস্ট আমার বক্তব্য, যে এক তো ওনার বইগুলো একটু পড়ুক। আর তুই যেটা প্রথম প্রশ্ন করেছিলিস, আমার শেষ এটাই, আমি এটা দিয়ে শেষ করতে চাই আমার কথা, যে নেতাজির মতন মানুষ পৃথিবীতে রেয়ার কেন বলতো? এইরকম সিংহ হৃদয়, অকুত ভয় মানুষ পৃথিবীতে আজকাল জন্মায়। যখন হিটলারের দেওয়া সাবমেরিন থেকে জাপানের সাবমেরিনে সুভাষচন্দ্র যাচ্ছেন আবেদ হাসানকে নিয়ে, সেই সময় 1 কিলোমিটারের ডিস্টেন্সে দুটো সাবমেরিন দাঁড়িয়ে পড়েছিল।
সমুদ্রে রাইট ভয়ঙ্কর উত্তাল সমুদ্র, ঝড় উঠেছে, দুটো সাবমেরিন ব্রিটিশরা অলমোস্ট পৌঁছে গেছিল ওই সময়। না মানে দুটো সাবমেরিন মুখোমুখি হতে পারছে না, কারণ 1 কিলোমিটার ডিস্টেন্স, এত ঝড় উঠেছে। হ্যাঁ সেই সময় জার্মানি যিনি ক্যাপ্টেন ছিলেন সাবমেরিনের, তিনি বলেছিলেন যে আমাদের ফেরত যাওয়া ছাড়া আর কোনো রাস্তা নেই। তাতে সুভাষচন্দ্র বলেছিলেন যে এতটা পথ পাড়ি দিয়ে, 90টা দিন পাড়ি দিয়ে আমি আসিনি ফেরত যাওয়ার জন্য, আমাকে যেতেই হবে। এবং তিনি আবেদ হাসানকে নিয়ে, অরিজিৎ ইউটিউব খুলে লোককে দেখতে বল যে যখন সমুদ্র উত্তাল হয়, কার্গো শিপগুলো যায়, তখন কি ভয়ঙ্কর লাগে সমুদ্রকে। কেউ সমুদ্রের মাঝখানে গিয়ে দেখেছে কি ভয়ঙ্কর? পাড়ে দাঁড়িয়ে হয়তো আনন্দ করে মানুষ, হ্যাঁ। সমুদ্রের মাঝখান ওই উত্তাল ঢেউ ওঠা সমুদ্রে একটা ছোট ডিঙি নিয়ে বেরিয়ে গিয়েছিলেন আবেদ হাসানকে নিয়ে, এক সাবমেরিন থেকে আরেক সাবমেরিন। ক্যাপ্টেন বলেছিল এই লোকটা পাগল। এইটা ছিল তোর বাঙালির আইকন সুভাষচন্দ্র বোস, এই ছিলেন নেতাজি। রাইট। That's all. যাই হোক, কথা চলবে কুণালদা, ভালো থাকিস, আরো এপিসোড করতে হবে তোমার সাথে। থ্যাংক ইউ সো মাচ। তো ভালো থাকিস, তোর পডকাস্ট অনেক দূর অব্দি যাক, প্রচুর মানুষ আসুক এখানে, ভালো ভালো কথা শুনুক। ভালো থাকিস, জয় হিন্দ। জয় হিন্দ।